শুরু সেই দিনগুলো, চাইল্ডহুড থেকে আপনি আজকে অনলি ইন্ডিয়ান সিভিলিয়ান মেম্বার যে 8,000 স্পিডকে সামিট করেছে। তো এই যে লং জার্নি দিন আপনি কি মনে করেছেন, আর আজকে কিভাবে সব কিছু বলুন? না, এটা এইভাবে হয়নি যে প্রথমেই আমি ভেবেছিলাম যে আজকে যেমন তুমি বললে যে একমাত্র সিভিলিয়ান যার 8,000 মিটার পিক ক্লাইম্ব আছে। সেই যখন শুরু করেছিলাম তখন এসব ভাবিই নেই, তখন তো একদম ভালোবাসা থেকে গিয়েছিলাম। এটা পিওরলি আমার হবি। পাহাড়ে চড়াও আমি তখনও জানতাম না যে ট্রেকিং, আমরা ছোটবেলাতেও এখন অনেক কমন ট্রেকিং ওয়ার্ডটা, কিন্তু আমি যখন শুরু করেছিলাম তখন ট্রেকিং ওয়ার্ডটা এতটা কমন ছিল না যে বন্ধু বান্ধব মিলে বেরিয়ে পড়লাম। এখন কিন্তু আশেপাশে অনেক দেখা যায়। সুতরাং যখন শুরু করেছিলাম তখন একদম ভালো লাগা। জঙ্গলি গোয়েচালা দিয়ে শুরু করেছিলাম। হ্যাঁ, জঙ্গলি গোয়েচালার আগেও একটা গল্প ছিল যে তার আগের বছর আমাদের ক্লাবের, আমি তখন কৃষ্ণনগরে ছিলাম, তখন ক্লাব আসেনি আসলে, তো কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজে পড়তাম। কলেজের কয়েকজন বন্ধু বান্ধব মিলে সান্দাকফু ট্রেক শুরু করেছিল। চিন্তা ভাবনা করেছিল, কিন্তু আমি যেতে পারিনি। লাস্টে আমিও একটা মেম্বার ছিলাম ওই টিমের, কিন্তু যেতে পারিনি, কোনো কারণে আটকে গিয়েছিলাম। ওরা ফিরে এসে গল্প করলো যে আরে এত মজা, এত মজা। মনে হয়েছিল যে সান্দাকফু না গেলে হয়তো জীবনটাই বৃথা, এরকম মানে এতটাই তখন ফিল করেছি সাধারণ ভাবে, মানে সবাই যেরকম ভাবে যেটা। তো যার জন্য তারপরের বছর আমি তখন ভেবে গেলাম যে না, আরেকটা ট্রেকিং যেতে হবে। তখন ট্রেকিং কথাটাও আমাদের মানে মাথায় আসেনি যে ট্রেকিং পাহাড়ে যাব, বেড়াতে যাবো, এরকম বেড়ানোটাই একটু হেঁটে ঘুরবো। তো তখন এই শ্রীরামপুর থেকে তাবু ভাড়া করলাম, সেভাবে বেরিয়ে গেলাম। সেটাই আমার প্রথম ট্রেক। তখনও ভাবিনি যে তারপরের বছর আবার যাবো কিংবা কোনোদিন এভারেস্টে যাবো, এসব তো ভাবিনি। পাহাড় যাওয়া কিংবা মাউন্টেনিং বলে একটা স্পোর্টস আছে, এসব তখন মানে চিন্তায় ছিল না। 97 সালে প্রথম আপনি আবার এতে ঢুকলেন কোর্সে। হ্যাঁ, তারপরে যখন আমি জঙ্গলি গোচালা করে আসলাম, আমি একটা মজা পেয়ে গেলাম যে না, এটা খুব ভালো লাগলো। জঙ্গলি গোচালা খুব টাফ ট্রেক, তখন আমি কিছু না বুঝেই ওই টাফ ট্রেকটা হয়ে গিয়েছিল। ফিরে আসলাম, ফিরে এসে আমরা বন্ধু বান্ধব তখন আলোচনা করলাম যে যদি বেড়াতে হয় এবার পাহাড় বেশ করেই বেড়াতে যাবো। তো সেই জন্য আমরা পঞ্চলিঙ্গেশ্বরে গেলাম, যে ওটা ছোটই পাহাড়, একদম ছোট্ট জায়গায়। সে পঞ্চলিঙ্গেশ্বরে গেলাম। ঘুরে আসার পরে আমার এক বন্ধু বললো যে তুমি যখন পাহাড়ে যাচ্ছ, পাহাড় যখন এত ভালো লাগে, তাহলে তুমি কেননা একটা প্রপার ওয়েতে শেখো। তখনই আমাকে বললো যে কৃষ্ণনগরে আমি তখন থাকতাম, এই কৃষ্ণনগরে একটা ক্লাব আছে। তখনই আমি চাকরি পেয়েও গেছিলাম, সে সময় আমি চাকরি পেয়ে গেছিলাম, এবং তখনই আমি এই কৃষ্ণনগর ক্লাবের সঙ্গে জুড়ে যাই। এই সেই কৃষ্ণনগর ক্লাব থেকেই আমি চলে গেলাম শুশুনিয়া রক ক্লাইম্বিং কোর্স করতে, এবং তারপরে আস্তে আস্তে এই ধাপে ধাপে এই প্রপার এই মাউন্টেনিং যাকে বলে সেটা। তারপর ক্লাব থেকে ছোট ট্রেক, বড় ট্রেক। যখন ক্লাব থেকে দেখছে যে আমি খুব ইন্টারেস্ট আছে আমার এটার উপরে, তখন বললো যে কেননা তুমি একটা কোর্স করে নাও। তখন আমাকে পাঠানো হলো নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং, উত্তরকাশী। আমি সেখান থেকে নিমের থেকে বেসিক মাউন্টেনিং কোর্স করলাম। তারপর বেসিক মাউন্টেনিং কোর্স করে ফিরে আসতে না আসতেই ক্লাবের একটা এক্সপিডিশন ছিল, সেটা কামেট বলে, 3rd হাইয়েস্ট পিক ইন্ডিয়া। কিন্তু সেটাও দিয়ে শুরু, মানে সেটা খুব মারাত্মক ক্লাইম্ব, কারণ ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট পিক কাঞ্চনজঙ্ঘা, ইন্ডিয়ার দিক থেকে পারমিশন দেয় না। 2nd হাইয়েস্ট পিক নন্দাদেবী ও হোলি পিক, ভগবান বলে পারমিশন আলাদা করে ওটা দেয় না। 3rd হাইয়েস্ট পিক কামেট। তো ম্যাক্সিমাম অ্যাচিভেবল পিক যেটা, সেটা কামেট। তো সেটাই আমার ফার্স্ট এক্সপিডিশন, এবং সেটাই সাকসেস হয়ে গেছে। এই দূর অবধি কিন্তু অনেকেই করে, প্রথম ট্রেক করলো বা সান্দাকফু জঙ্গলি গোচালা হলো, তারপরে বেশি ইন্টারেস্ট পেলো, পেয়ে নিমে বা এইচএমআইতে গেল, এইচএমআইতে কোর্স করলো, করে ঠিক তারপরে কামেটটা আপনার আমার মনে হয় একটা ব্রেক থ্রু। সেটা কামেট প্রথম দিয়ে শুরু করা মানে একটা অনেক বড় ব্যাপার, কিন্তু তারপরে সোজা গিয়ে এভারেস্টে হিট করা, মানে 2-3টের পরেই আপনি চলে এলেন এভারেস্টে, যখন কেউ ভাবেই নি যে এই ধরনের করা যায় কি যায় না। ওই জায়গাটায় কি হলো তখন? আমরা যখন জঙ্গলি গেছিলাম, সেই বন্ধু বান্ধবরা পরে যখন দেখা হয়েছে, তারা কিন্তু সব সেই তুমি যেরকম বললে যে ছেড়ে দিয়েছে, আমরা তো একসঙ্গে শুরু করেছিলাম, বরঞ্চ ওরা আমার আগে থেকেই শুরু করেছিল। কিন্তু একটা সময়ের পর আটকে যায়, যে কোনো স্পোর্টসে, সেটা যে কোনো লাইনে, যে একটা মিডিওকার অবধি অনেক টিম পাওয়া যায়। তারপরে দেখা যায় যখনই একটা স্পেশালাইজেশন হয়ে যায়, তখনই কিন্তু সবাই আটকে যায়, সেখানে আর আমি আটকাই। কিন্তু আপনার তো, আপনি তখন চাকরি পেয়ে গেছেন, আপনার তো মানে ট্যাক্স অফিসার হিসেবে আপনার তো প্রচুর দায়িত্ব, এত ব্যস্ততা, এত কিছুর মধ্যে, মানে যেটা কমে যায় অনেকের ক্ষেত্রে, যেটা হয় সেটা হচ্ছে ঠিক আছে আমি এনগেজড হয়ে গেলাম, আমি আরো চাকরি বাকরি পেয়ে ছুটি ছাটা কমে গেল, বছরে আমার 10টা কি 15টা সিএল,
ব্যাস মানে আরো আগে যেটা ছিল গাছাড়া ভাবটা সেটা আর কমে যায় অনেক সময়। সেটাই হয় আসলে। তারপরে সংসার করে ফেললে সংসার তো আপনার ক্ষেত্রে উল্টো হলো। আমার উল্টো হয়ে গেছে যে আমার যতদিন গেছে যেন আমার বাঁধন হারা আরো বেশি হয়ে গেছে। সেটা কি আইটি অফিসার হওয়ার জন্য কি কোনো আপনার লাভ হয়েছে? ইনকাম ট্যাক্স হওয়ার চাকরি করাতে তো একটা সুবিধা হয়েছে যে আমি প্রচুর লোকের কাছে পৌঁছতে পারি, যারা স্পন্সররা তাদের কাছে পৌঁছতে পারি, অ্যাপিল করতে পারি। অন্য অনেকের টাকা কালেকশন থেকে আমার টাকা কালেকশন কম্পারেটিভলি ইজি। তো সেটা আমার ইনকাম ট্যাক্স সেটা সাপোর্টটা আমি পেয়েছি যে ফান্ড কালেকশনের জন্য অনেক লোকের কাছে আমি অ্যাপিল করতে পারি। কারণ কলকাতায় এত দুর্গাপূজা হয়, তার বেশিরভাগের কিছু কন্ট্রাক্ট ফর্ম তো ইনকাম ট্যাক্স থেকে আসে। তো ন্যাচারালি ইনকাম ট্যাক্স থেকে যদি দুর্গাপূজার জন্য করতে পারে তাই আমাকেও করার চান্স অনেকটা থাকে। অফিস নিশ্চয়ই আপনাকে খুব সাপোর্ট করে। হ্যাঁ, অফিস আমাকে প্রচন্ড সাপোর্ট করে। একদম প্রথম দিন থেকে নাকি ওরা ওই জায়গা নিজেকে প্রুফ করার পর? হ্যাঁ, নিজেকে প্রুফ করার পর। প্রথম দিকে আমি অনেক এক্সপিডিশন যেতে পারিনি কারণ সময় পাইনি, ছুটি পাইনি, অফিসিয়াল দায়িত্ব, আবার প্রমোশন হয়ে গেছে, এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে গেছি। তো যতদিন যাবে এটা তো প্রমোশন বাড়বে, দায়িত্ব বাড়তে থাকবে। কিন্তু অফিস আমাকে প্রচন্ড ভাবে সাপোর্ট করে যে আমি যে কোনো জায়গায় যাচ্ছি, ছুটির জন্য তো সাপোর্ট করে। ফান্ডের জন্য ওরা নিজেরা টাকা দিতে পারে না, কিন্তু ওরা যোগাযোগ করিয়ে দেয় যে আরো কারোর সঙ্গে গেলে আমি যদি ফান্ড দিতে পারি। তো অফিস থেকে আমি ফুল সাপোর্ট পাই এবং অফিস থেকে পাই বলেই আজকে করতে পারি। আজকে অফিস থেকে, ফ্যামিলি থেকে, বন্ধু বান্ধব থেকে সাপোর্ট না পেলে সেটা হয়তো সবাই যদি ওই জায়গায় প্রুফ করতো নিজেকে যে হ্যাঁ মানে যদি কিছুটা সময় দেওয়া হয় বা কিছু করা হয় তাহলে সে ওই জায়গায় পৌঁছতে পারে, তখন একটা অফিসের একটা ফেস জন্মায় কি সে তো বটে। কারণ আজকে থেকে না, সেই 1997 থেকে আমি মাউন্টেন করছি। তো এতদিন বাদে এখন এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা, ধওলাগিরি এসব যাওয়ার পরে এমনই হয়েছে অফিসে যে অন্য কেউ যদি অমরনাথ যায় সেও ছুটি পাচ্ছে, সেও আমাকে সাইড করে দিচ্ছে, দেবাশিস বিশ্বাস ছুটি পাচ্ছে, ওরা সময় সময় ছুটি দিয়ে দিচ্ছে। তো একটা আমার জন্য হয়েছে যে পাহাড়ের দিকে কেউ গেলে সে আমার নামটা সে ইউজ করতে পারছে এবং তার আমার খুব ভালো লাগে যে আমার জন্য আরেকটা লোক, একটা কেউ একজন সুবিধা পাচ্ছে। আপনার ফ্যামিলি সাপোর্ট কি? ফ্যামিলি সাপোর্ট তো মারাত্মক আছে। কারণ এভারেস্ট প্রথম দিন থেকে বলবো না, কারণ এই জিনিসটা এমনই যে কেউ আমার ওয়াইফ যদি, সে তো জানেই না পাহাড় কি করে, পাহাড়ে যায় কিভাবে, মানে আমার সঙ্গে কোনোদিন যায়নি। কিন্তু প্রথম দিন থেকে ওইরকম ভাবেই একদম লাগাম ছাড়া সাপোর্ট ছিল না। কিন্তু এভারেস্টের ব্যাপার থেকে আমি দেখেছি, এভারেস্টে যখন আমি যাবো ঠিক করেছিলাম, মেইন সমস্যা টাকা। যখন আমি বললাম যে টাকা কোথা থেকে পাবো, তখন ফার্স্ট সাপোর্টটা কিন্তু ওই বলেছিল যে তুমি এগো, যদি ফান্ড অসুবিধা হয় আমি আমার লেভেল বেস্ট হেল্প করবো। তো সেইটা আমাকে খুব সাপোর্ট করেছিল এবং তার পরবর্তীকালে কোনোদিন আমি বাধা পাইনি। এমনকি ধওলাগিরিতে প্রায় মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি। আমার ওয়াইফ গিয়েছিল হয়তো কাঠমান্ডুতে আমার বডি আনতে, লাশ আনতে, সেখান থেকে গিয়ে আমি লাকিলি বেঁচে আসতে পারি, ফিরে আসি। কিন্তু তারপরের বছর মাকালুতেও কিন্তু কোনো সময় বলেনি যে তুমি যেও না। এখন আপনি আইকন হয়ে গেছেন বাংলার, সেই জন্য ব্যাপারটা আইকন কিনা বলবো না, এটা আমি পারি করতে, আর কিছু তো ভালোভাবে পারি না, তো এটা পারি, সেই জন্য এটা করি। ছেলেগুলো তো দুই সন্তান, দুই ছেলে, ওরাও তো এখন ক্যাম্পে যাচ্ছে বা এটা করছে। এই এখনই আজকেও ও ক্যাম্পেই আছে। এখন তিলাবনি বলে একটা জায়গা আছে আসানসোল আদ্রা ওই রাস্তায়, তো সেখানে আদ্রা থেকে পুরুলিয়ার দিকে যাওয়ার পথে আনাড়া বলে একটা জায়গা, সেখানে পাশেই তিলাবনি, ওখানে ক্যাম্প করছে। কিন্তু আজকেও ক্যাম্পে আছে, ভালো লাগে ওদের। আপনি তো শুরু করেছিলেন অনেক অ্যাডভেঞ্চার এ নিয়ে, মানে আপনি ট্রেক করতেন, তারপরে পরে অনেক সাইকেল নিয়ে চলে গেছি, সাইকেল, তারপরে জঙ্গল, এগুলো এত তো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি ছিল। তার থেকে সামিটিং পিক কি ডিফারেন্ট? আপনাকে স্পেশাল কিছু না? আমি আমার সবই ওটা এখন সময় পাই না, কারণ কোস্টাল ট্রেক এখনো যেতে আমার ভালো লাগে। কিন্তু এক্সপিডিশন একটা 8000 মিটার পিক যেতে গেলে প্রায় 60 দিন সময় লাগে। তারপরে এসে অফিসের কাজ, তারপরে এই যে আজকেই আমি বেরোবো একটু শিলিগুড়িতে একটা ছোট্ট ক্যাম্পে অ্যাটেন্ড করতে। আমি কালকে পরশুদিন রাতে আমি ফিরেছি আরেকটা ওই তিলাবনের ক্যাম্পটা অ্যাটেন্ড করে। তো এই ছোট ছোট ক্যাম্পগুলোতে তো আমি যাই সবসময়, যেতে যতটা সময় পাই। সময়টা বড় ফাইটার হয়ে গেছে সবার, তো 365 দিন। এই 8000 পিক ওঠার পরে কিন্তু আপনার একটা দায়িত্ব এসে গেছে না, আপনি লিড করছেন বাংলাকে, ধরুন ঠিক আছে, সেইভাবে আমি ভাবি না যে বাংলাকে লিড করেছে, তবে হ্যাঁ আমাকে এক্সপেকটেশন তো বেড়েছে, সেটা তো আপনি মানবেন। তো সেটা আমার উপর এক্সপেকটেশন বেড়ে গেছে এবং সেটা আমাকে যেন আরো বেঁধে দেয় যে আরো পড়ো, আরো এগিয়ে যাও। সকাল থেকে বিকাল অবধি আমি আর সময় পাই না। এই যে লেখালেখি, 2টো বই বেরোবে, আরো 3টে বেরিয়ে গেছে। বইগুলো লেখা শুধু আমার জন্য না, ওই লেখা আমি 10 টাকা ইনকাম হচ্ছে কিনা জানি না, কিন্তু 10 জনের কাছে পৌঁছচ্ছে। এই যে মুভিগুলো, প্রতিটা মুভি বানানোর চেষ্টা করি, প্রতিদিন এত সময় যায়। এটা আমার মনে হয় যে সবার দায়িত্ব, সবার রেসপন্সিবিলিটি আমার উপর চেপে গেছে।
মানে আপনি যখন এই এত কিছু অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, আবার এক্সপেকটেশনটা এই যেহেতু মাউন্টেন থেকে আসে, তো ন্যাচারালি লোকে বলবে যে না তুমি জঙ্গল যাওয়ার থেকে আরেকটা 8000 যাওয়ার লোক সেটা করে এসো। এই এক্সপেকটেশন যেহেতু ওই যে বললে যে প্রথম বাঙালি মানে একমাত্র ভারতীয়, তো যার 4টে 8000 মিটার পিক আছে, তো সবাই আমার যারা ওয়েল উইশার তারা তো চাইবে একমাত্র যখন ভারতীয় আরো 2-4টে করে রাখবে। এবার একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, অ্যাডভার্স সিচুয়েশন মাউন্টেনে আমরা প্রত্যেকেই ফেস করছি। রিসেন্টলি আপনার খুম্বু আইসফল এই করে গিয়ে ওখানে এত ষোলোজন শেরপা মারা গেছেন। রিসেন্টলি নেপালে এতজন এই ডিজাস্টার হচ্ছে। ন্যাচারাল ক্যালামিটি তো আটকানো খুব মুশকিল, অনেক টাফ সিচুয়েশন আপনাকে ফেস করতে হচ্ছে। তো সেইগুলোর একটা সিচুয়েশন আপনি বলুন যেটা শুনে আমাদের মনে হবে হ্যাঁ এবার আমরাও পড়লে অ্যাটলিস্ট, বা কেউ পড়লে ওভাবে যদি সেটা থেকে কিভাবে রিকভার করবে। কেউ পড়লে প্রতিদিনই বিপজ্জনক, কারণ কি আজকে এই যে আমি হেঁটে যাচ্ছি একটা জায়গায় কিংবা নামছি, প্রতিটা স্টেপ কিন্তু সমান বিপজ্জনক, কারণ একটা স্টেপ স্লিপ কাটলেই কিন্তু আমি সেখানে গিয়ে আছড়ে পড়বো। কদিন আগে ছন্দা স্লিপ কেটে মারা গেছে, তো পাপ স্লিপ কাটলে কিন্তু সেই দিনের সেই মুহূর্তটা সব থেকে বেশি বিপজ্জনক হয়ে যাবে। সুতরাং এই যে অনেকেই বলে যে কোন পয়েন্টটা, কোনো একটা মোমেন্ট বলো যেখানে তুমি প্রচন্ড বিপদের মুখোমুখি হয়েছে। আমি তো বলবো প্রতিটা পাহাড়ের প্রতিটা স্টেপই একটা বিপজ্জনক, কারণ ওই স্টেপটাকে ঠিক করে ফেলতে হবে, ঠিক তার পরের স্টেপটা সমান বিপজ্জনক, কারণ সেটাও ঠিক করে ফেলতে হবে। তো প্রতিটা স্টেপিং, প্রতিটা মুহূর্ত পাহাড়ে বিপজ্জনক, সমান বিপজ্জনক। আচ্ছা, এবার কোনগুলো আমরা কি করি, আমরা হ্যাজার্ডস গুলো পাহাড়ে দুরকম ভাবে ভাগ করি, সাবজেক্টিভ হ্যাজার্ডস, অবজেক্টিভ। কিছু হ্যাজার্ডস আমরা আটকাতে পারি না। আজকে যদি হঠাৎ করে যাচ্ছি ক্লাউড বাস্ট হলো, সেটা তো আমার হাত নেই, কিন্তু কোনটা আমার ভুল সেটা আমাকে বুঝতে হবে। পাহাড়ে যত অ্যাক্সিডেন্ট হয় তার বেশিরভাগ কিন্তু নিজেদের ভুলে হয়। কোনোদিন আপনার মনে হয়েছে আপনি কোনো ভুল করেছেন? ভুল করেছি, কিরকম একটা শুনি। ধলাগিরিতেই আমি ভুল করেছি। ধলাগিরিতে আমরা প্রায় মারা গিয়েছিলাম। ধলাগিরিতে আমার সঙ্গে 3 জন। স্নো ব্লিজার্ডের জন্য স্নো ব্লিজার্ড তো স্নো ব্লিজার্ড ছিল, যা ছিল তাতেও আমাদের ভুল ছিল। তারপরে কেন যা হয় অন্যান্য পিকে, সমস্ত পিকে আমরা টাকা কমানোর জন্য অনেক কিছু কার্টেল করি বেসিক জিনিসগুলোতে। এই বেসিক জিনিসে কার্টেল করা, ইকুইপমেন্ট, ক্লোদিং, খাবার, ফুড, এগুলোতে কার্টেল করা যাবে না কোনোভাবেই। সেটা এজেন্সি তো দেখছে, সেটা এজেন্সি দেখছে, কিন্তু টাকা তো আমি দেবো। আমি যদি বলি আমি যদি জানি এই এক্সপিডিশনে 5টা, আমি দেখলাম একটা অক্সিজেন সিলিন্ডার $350, ঠিক আছে বাবা দুটোতে চালাবো, আমরা যতটা পারবো কমিয়ে। কিন্তু এই অক্সিজেন সিলিন্ডার কম নিয়েছিলাম ধলাগিরিতে, শুধু হিসাব করে টাকা পাইনি কোনো জায়গা থেকে, একদম গাটের পয়সায় গিয়েছিলাম, যার জন্য আমরা কার্টিল করেছিলাম অক্সিজেনে। আরেকটা ভুল হয়েছিল যে ক্যাম্প 3 থেকে সোজা সামিটে উঠেছিলাম, তার উপরে একটা ক্যাম্প লাগালে হয়তো এতটা লম্বা অ্যাপ্রোচ হতো না। স্নো ব্লিজার্ড ছিল, হাওয়া ছিল, বরফ উঠছে, সেগুলো তো আমরা কিছু করতে পারবো না। কিন্তু আমরা নিজেরাই যদি এক্সস্টেড হয়ে থাকি তার আগে, তাহলে লড়াই করবো কি নিয়ে? নিজেকে মাত্র কয়েকশো মিটার দূর থেকে আপনি চলে যাবেন, সেটা তো বিকেল 2:30টার সময়। কেন 2:30 বেজে যাবে? আমাদের তো আরো আগে পৌঁছে যাওয়ার কথা ছিল। আমরা অ্যাপ্রোচটা অনেক লম্বা ছিল, দড়ি কম ছিল, আমাদের দড়ি কম লাগানো হয়েছিল। ভুল তো কিছু ছিল, এইগুলো শিখিয়ে দিয়েছে। এবং ফিরে আসতে পেরেছিলাম সেই সুস্থভাবে, সেটা হচ্ছে আমার 17 বছরের এক্সপিরিয়েন্স ছিল। আমি যদি ওটা আমার ফার্স্ট এক্সপিডিশন হতো, হয়তো আমি ফিরে আসতে পারতাম না। এক্সপিরিয়েন্সটা একটা দরকার। মনে হয় সামিট ফিবারটা হয় অনেকেরই, যে এত দূর থেকে চলে এত টাকা এত পয়সা খরচ করে যখন এসেছি তখন একটা মানে ইয়ে করবোই আর কি। না এরকম থাকা ভালো, কিন্তু এরকম একঘেয়েমিটা পাহাড়ে করা উচিত না। একটা 28,000-29,000 ফিট, সেখানে 5 ফুট 5.5 ফুট সেখানে বলে ওটা, কিন্তু ওখানে গিয়ে তো আমরাও ট্রেক করতে গিয়ে দেখেছি আমাদের মাথার মধ্যে অন্য কিছু হচ্ছে, ছেড়ে যাবো। এইটাই আমাদের পাটা যেন বাস্তবের মাটিতে থাকে সবসময়। এইবারও মাকালুতে তো প্রায় 100 মিটার নিচ থেকে নেমে এসেছিলাম, একদম 100 মিটার নিচ থেকে বেস ক্যাম্পে নেমে এসেছিলাম, অ্যাডভান্স বেস ক্যাম্পে। এবং সেখান থেকে আবার পরের ওয়েদার যখন ভালো হলো, মাঝখানের ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছিল, পরের গুড উইন্ডোতে আবার গেলাম, আবার সামিট করলাম। তো আমি নেমে আসতে পেরেছিলাম বলে সুস্থভাবে সামিট করতে পেরেছিলাম। কোনোদিন অল্টিটিউড সিকনেসে পড়েছেন? আমার হয়নি, আমি দেখেছি হ্যাঁ টিমের হয়। এবারও তো পেম্বা অসুস্থ হয়ে গেছে, অক্সিজেন লাগিয়ে ওকে শুয়ে দিয়েছি। কি দেখেছিলেন তখন? অক্সিজেন কম হলে মাথায় ধরে, এটা হচ্ছে খুব কম, মাথা ধরে। এবার মাথা কম বেশি ধরা হয়তো কোনো দিন আমারও হয়েছিল, কিন্তু সেটা এমন সিভিয়ার না যাকে আমি অল্টিটিউড সিকনেস বলবো। অক্সিজেন শর্টেজের জন্য মাথা ধরছে, এইটুকুনি। কিন্তু এটা যখন সিভিয়ার হয়ে যাবে, মাথা ধরবে, গা বমি করবে, আরো বেশি হয়ে গেলে ব্রেন কাজ করবে না, আরো বেশি হয়ে গেলে বুকে জল জমে যাবে, সেরিব্রাল এডিমা হয়ে যাবে। তো এই জিনিসগুলো হয়।
এগুলো আমি টিমমেটদের ওই সময় ঠিক কি করনি, মানে দেখলো এবং বেসিক জিনিস একমাত্র হচ্ছে নিচে নামিয়ে আনতে হবে। সেটা ধলাগিরিতে বসুন্ধরারও হয়েছিল। যত তাড়াতাড়ি পারবো নিচে নাও। তার আগে অন্নপূর্ণাতে আমাদের দাওয়া বলে একটা শেরপা যে সন্ধ্যার সঙ্গে স্লিপ কেটে গেছে, অন্নপূর্ণা তো হাই টিকেট সিকনেস হয়ে গেল, ওদেরকে নামিয়ে নিয়েছি, সবসময় নামানো হয় না, ওকে আমরা অক্সিজেন রেখে ওই 4 নম্বর ক্যাম্পে দিয়ে আমরা সাবমিট করতে চলে গেছি। তারপর আমরা ফিরে আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছি। আপনি কোনোদিন এখনো থ্যাঙ্কফুলি কোনোদিন? আমি এখনো হইনি, হালকা হয়তো মাথা যন্ত্রণা করেছে কোনো সময়, খুব সেও খুব কম। এখন এবারেও পেম্বা দেখছি অসুস্থ হয়ে যাচ্ছে। অক্সিজেন বা নিচে নামানো ছাড়া কোনোদিন মেডিসিন দিয়ে আপনি রেকমেন্ড করবেন না? মেডিসিন দিয়ে হয় না আসলে, মেডিসিন আমরা রাখি, কিছু কিছু মেডিসিন থাকে, কিন্তু মেডিসিনের সঙ্গে সঙ্গে মেডিসিন তো দিতেই হয় যখন সিভিয়ার হয়ে যায়, মেডিসিন দিয়ে, কিন্তু একমাত্র হচ্ছে নিচে নামিয়ে হচ্ছে, তুমি যাই হচ্ছে নিচে নামো একদম যত তাড়াতাড়ি নিচে নামিয়ে আনতে হবে। সেক্ষেত্রে গ্রুপ নিশ্চয়ই, গ্রুপের একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। গ্রুপের ইম্পর্টেন্ট রোল, এবং এমনও হতে পারে কোনো একজনকে নামাতে গিয়ে স্যাক্রিফাইস করতে হতে পারে পুরো গ্রুপটাকে, যে সামিটটা পড়ে আগে সেফ রিটার্ন। আমরা সবসময় বলি সেফ রিটার্ন, তারপরে সামিট। মেলোডি বলেই গেছে বিকজ ইট ইজ দেয়ার, ওখানে আছে, তুমি যাবে কেন না, ওখানে আছে থাক না, তুমি আবার ফিরে আসো, আবার সুস্থ হয়ে আবার যাও। সেই মেলোডি সেই ভুলই করেছি। আপনার ইন্সপিরেশন, আপনি মেলোডির কথা বললেন, আপনার কি মেলোডি ইন্সপায়ার করে আপনাকে নাকি? মানে না আসলে পাহাড়, আমি সেভাবে পড়াশোনা করে মাউন্টেনিং করতে আসিনি, ভালো লাগা থেকে শুরু করেছিলাম, সেইখান থেকে, যার জন্য এখন কারো যদি বেড়াতে ভালো লাগে, সে তো এমন না যে রাহুল সংস্কৃতালয়ের বই পড়ে তারপরে বেড়াতে শুরু করেছে, তা না, ভালো লাগাটা একদম নিজের ব্যাপার, সেটা তো প্রথমে শুরু, সেই ভালো লাগা থেকে আমি এসেছি। সুতরাং তারপরে ধাপে ধাপে এগিয়ে গেছে। কোনোদিন এরকম মেসনার বলে কারো জীবনীও পড়িনি, কিছুই ওইভাবে পড়ে এগোয়নি। তো সেই হিসাবে আমার আইডল কেউ এখনো আমি বলতে পারবো না। অনেকটা হয়তো ভালো লাগে আসলে, যেহেতু ছোটবেলা থেকে ওইভাবে পড়াশোনা করে পাহাড়ে, মানে প্রথাগত ভাবে মাউন্টেনিং লাইনে আসেনি, সেই জন্য আইডল বলে কেউ নেই। আস্তে আস্তে তো ভালো লাগা জন্মায়, ভালো লাগা নিজের মতন হয়ে গেছে। আমি এখনো বলবো না যে মেসনার বই পড়ে তারপরে আমি ওই দিকে যাচ্ছি। এখন কি হয়, নিজের একটা পরের যে টার্গেট সেট করে নিচ্ছি। পরবর্তীকালে বসুন্ধরাকে এত কাছ থেকে দেখেছি, ভালো লেগেছে, কিন্তু এমন না যে বসুন্ধরা ওটা করছে বলে আমাকে করতে হবে এইভাবে। মানে আইডল মানে কি হয়, আজকে সৌরভ গাঙ্গুলি ক্রিকেট ভালো খেলে বলে ওকে দেখে অনেকে আসছে, আজকে আমার নাম কিছুটা হয়েছে, আমাকে দেখে 10 জন আসতে পারে। আমার হাতের কাছে তো সেরকম পাহাড়িয়া কেউ ছিল না যাদের দেখে বিরাট আইডল বানাবো। আর আমিও খুব বেসিক্যালি ভালোবাসা থেকেই আমি এসেছি। আর সেরকম না, আমি এখনো বলবো না যে আমি একদম হার্ডকোর মাউন্টেনিয়ার, যে এখনো জব করে বললে 10টা মাউন্টেনিয়ার নাম বলতে পারবো, হয়তো পারবো না। তো সেই হিসাবে আমি এখনো, আমার এটা এখন ভালো লাগে, নিজের মেথডই আমি নিজের মতো 10টা জিনিস ভালো লাগে। আমি গান গাইতে ভালো লাগে, আমার লেখা পড়তে ভালো লাগে, আমি সেরকম পাহাড়ে যেতে ভালো লাগে। এটা খুব সুন্দর। আপনার এই যে পাহাড়ে যাওয়া, পাহাড়ে তো এই এত বড় বড় মাউন্টেন আপনি করে আসছেন, এর একটা ইম্প্যাক্ট নিশ্চয়ই আপনার সোশ্যাল লাইফে আছে। হ্যাঁ, পাহাড়ে যাওয়া আমার একটা নিশ্চয়ই ডে টু ডে লাইফে এফেক্ট করে। যেমন একটা জিনিস তো আমাকে, আমি পাহাড়ের উপর প্রচন্ড কৃতজ্ঞ, পাহাড়কে কৃতজ্ঞতা জানাতে যায় না, এত বড় ব্যাপার, কিন্তু আমাকে যেটা শিখিয়েছে, আমি প্রচন্ড, আমার ধৈর্য অসম্ভব বেড়ে গেছে। মানে আমি এখন মনে হয় না আমি কোনো সময় বিরক্ত হই, কোনো ঘরোয়া ব্যাপারেও, স্বাভাবিক না, হাজবেন্ড ওয়াইফ থাকলে কত মন কষা কিছু হয়, রাগারাগি হয়, কিন্তু আমার খুব কম খেয়াল পড়ে যে লাস্ট 8 বছর 10 বছরে আমি খুব রেগেছি কিংবা কাউকে চিৎকার করে কিছু বলেছি। ধৈর্যটা আমাকে অসম্ভব লেভেলে নিয়ে গেছে। আর আমি কোনো কাজ করতে গেলে এটা মনে হয় যে কেউ যদি বলে না এটা হয়তো হবে না, তখন আমি ভাবি যে আমি যদি এভারেস্ট ক্যান্সনজঙ্ঘা যেতে পারি তাহলে এই কাজটাও আমি করতে পারবো। তো সেই জেদে আমি সবই করে ফেলি। কোনো সময় বাড়ির কাজ নিয়ে অনেক একটানা কাজ নিয়ে বসেছি, তখন মনে হয় পারবো, তখন ওটাই আমাকে মোটিভেট করে যে আমি যদি এটা করতে পারি তাহলে এটাও করতে পারবো। তো সেই মোটিভেশনটা আমাকে অন্য লেভেলে নিয়ে গেছে। প্রফেশনাল লাইফেও মানে আমি নিজে যতটা করি না কেন, আমার আশেপাশের লোকেরা ধরে নিয়েছে যে যখন এইসব করে একে দিয়ে সব হবে, তো যে কোনো যার দায়িত্ব যা কিছু করে সব আমার উপর চাপিয়ে দেয়। আমি চেষ্টা করি যতটা করার, কিন্তু আমি প্রচন্ড হেল্প করি। এই জায়গা আমি একটা জিনিস মেনশন করি, মানে এইটা আমার দেখে একটা ইউনিক মনে হয়েছে, যেটা আপনার ক্ষেত্রে ইউনিক। পাহাড় একটা তো খুব শান্ত পরিবেশ, একটা ট্র্যাঙ্কুইলিটি, একটা খুব, আপনি যখন ওখানে যান নিশ্চয়ই জিনিসটা ফিল করেন, সবাই ফিল করেন। কিন্তু জাস্ট উল্টো, ইন রিভার্স, আপনি যখন আপনি অফিসে থাকছেন, আপনি 9টা-10টার সময় অফিস থেকে এর সঙ্গে একদম ম্যাচই করে না। মানে পাহাড়ের যে আবার সেখানে আপনাকে সবকিছু মেপে চলতে হবে, দরকার হলে 5টা দিন বসেও যেতে হবে, কি মানে ব্যালেন্সটা কোথায়? না, আমি ওইভাবে কোনোদিন ভাবিনি, কিন্তু আমি পারি, সমস্ত কিছু মেনটেন করতে পারি। আমি দেখেছি যে এটা হয়তো পাহাড়ি আমাকে শিখিয়েছে, যে পাহাড়ের মধ্যে আমি বিভিন্ন সময় দেখেছি
যখন শান্ত, একদম শান্ত, যখন অশান্ত আবার সেই লেভেল আমি যতই লিখি না কেন, আমি তার শান্ত রূপটা আমি লিখে বোঝাতে পারবো না, তার অশান্ত রূপটাও আমি বোঝাতে পারবো না, তার সৌন্দর্য আমি কোনোদিন আমি এত সবাই আমাকে বলে বইয়ের পর বই লিখে যাচ্ছ, আমি লিখছি, কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় আমি বলি যে আমার এইখানে সীমাবদ্ধতা আছে। আমি ক্যামেরাতেও দেখেছি, ক্যামেরাতে যতই ছবি তুলি না কেন, আমি এক একটা এক্সপিডিশনে 4000 5000 ছবি তুলি, 7-8 ঘন্টা 10 ঘন্টার ফুটেজ আমার মুভিতে থাকে, কিন্তু কোনো জায়গায় আমি যখন পরে এসে দেখি, আমি দেখি যে প্রচন্ড অতৃপ্ত হয়ে থাকি, যে সেই ছবিটা মনে হয় আমি পাইনি। আমি কি বোঝাতে পারবো? আমি আজকেই মাকালুর লেখাটা লিখছি, তখন বলছি রাত্রিবেলায় আমি তাঁবু থেকে বেরিয়ে আসলাম, আকাশের দিকে তাকিয়ে দেখছি চাঁদ, চাঁদের আলোয় মাকালু, চাঁদ থাকা সত্ত্বেও ঝকঝকে তারা, কালপুরুষ আছে, আশেপাশে অনেকগুলো তাঁবু, তার মধ্যে অনেক লাইট জ্বলছে, সেই লাইটগুলো দেখে মনে হচ্ছে একটা তাঁবু, একটা ফানুসের মতো। লিখেও আমি লিখছি যে তাও আমি কি বোঝাতে পারছি যে আমি কি জিনিস দেখেছি, তো অ্যাকচুয়ালি আমি বোঝাতে পারি না কোনোভাবেই, আমি এই ডেসক্রিপশনটা আমি আনতে পারি না। আপনি বলেও ছিলেন এক জায়গায় যে আপনি সামিটে চড়ে, এই প্রশ্ন আমি উত্তর আমার কাছে নেই যে কি মনে হয় সামিটে উঠে গিয়ে, মানে রিয়েলি কোনোভাবেই আমি ওটাকে এক্সপ্লেন করতে পারবো না। ঠিক তেমনি এই যে আমি নিজেকেও হয়তো অতটাও বুঝতে পারি না যে কি করে আমি সমস্ত সঙ্গে খাপ খাওয়াতে পারি। আমি এখানে যখন থাকি, সত্যি অফিসে আমি যথেষ্ট ডেডিকেটেড একটা অফিস ওয়ার্কার, কোনো কাজে এমন আমার কোনোদিন মনে পড়ে না যে একটা কাজ এসছে আর আমি বলেছি না থাক এটা আমি করতে পারবো না, এটা ওকে দাও, এটাও আমি যেমন করিনি, তেমনি আমি কোনো পিকেও গিয়ে কোনোদিন মনে হয়নি যে না আজকে যাবো না, ঠিক আছে তোমরা আজকে যাও, আমি পরে আসছি। তো পাহাড়ই মনে হয় আমাকে শিখিয়েছে, আমি এরকম ছিলাম না হয়তো ছোটবেলায়, কিন্তু ধাপে ধাপে আমি নিজেই চেঞ্জ। ছোটবেলায় স্বপ্নটাকে খুব ড্রিম করি, একটা খুব কোনোদিন সেরকম ভাবিনি, আমি খুব ইন্ট্রোভার্ট ছেলে ছিলাম ছোট থেকে একদম, এবং আমরা 4 ভাই 1 বোন, আমার মনে হয় 5 জনের মধ্যে সব থেকে উইকেস্ট আমি ছিলাম, এবং এখনো মা বলে যে কি করে আমি এসব করে বেড়াই, মানে মা এখনো খুব অবাক হয়ে যায়, এবং আমি নিজেও অবাক হয়ে যাই, ফিজিক্যালি উইক, আমার হাত পা সারা শরীর খুব নরম, কিন্তু মেন্টাল বা এটা শুনে হয়তো অনেকে খুব ইন্সপায়ার্ড হবে যে যাকে ফিজিক্যাল ফিটনেস আমাকে দেখে অনেক ইন্সপায়ার হয় যে এই যদি এই চেহারা নিয়ে এই করতে পারে। এবং আমি বেসিক্যালি আমি উইকও, আমি যদি এখানে কারোর সঙ্গে আমাকে দৌড়তে বলে আমি হয়তো তার সঙ্গে হাঁপিয়ে যাব, কিন্তু একটা লেভেলের পর দেখেছি আমি যেন নিজেকে অন্যভাবে একটা আবিষ্কার করি, সেখানে মনে হয় আমার মানে কম্পিটিটর করে কেউ নেই, আমি আমার একমাত্র কম্পিটিটর। কোনো সময় আমি একটা পিক থেকে এসে পরেরটা নিয়ে ভাবি না, এসে ভাবি কোনো এক সময় ভাবতে শুরু করি যে ঠিক আছে যাবো, আবার যখন সময় হবে তখন ভাববো। এভারেস্ট কেন অন্য কিছু অন্য এবছর আমি এভারেস্ট নর্থ সাইড দিয়ে যাব। কেন এভারেস্ট নর্থ সাইড দিয়ে যাব আমরা প্রথমে ঠিক করেছিলাম, কিন্তু সে বছর চীনের সঙ্গে ভারতের একটা গন্ডগোলের জন্য যেতে দেয়নি, আমরা ওখানে গিয়ে জানতে পারলাম। হ্যাঁ, সেটা কাঠমান্ডু গিয়ে জানতে পারলাম, এবং সেটাও কেন ভেবেছিলাম পয়সা কম লাগে তাই, আমরা পয়সা বাঁচানোর জন্য নর্থ সাইড দিয়ে। পরবর্তীকালে যখন আমি দেখছি সাউথ সাইড দিয়ে এভারেস্টের সেই ভিউটা নেই, নর্থে যে রংবুক গ্লেসিয়ার থেকে সামনে রংবুক মনস্ট্রির সামনে যে রাজকীয় তার উপস্থিতি, আমার মনে হয় তিব্বতের প্রপার্টি যেন এভারেস্ট, নেপালের যেন না, নেপালের দিক থেকে অনেকটা আড়ালে। তো যাই, সেই সৌন্দর্যটা একবার দেখবো। আর বেসিক্যালি এটা আমার যতটা না আমার নিজের জন্য, অনেকেই যেতে চাইছে এভারেস্ট, এবং তারা আমার মুখের দিকে চেয়ে আছে, মানে আমি যদি লিড করি, যদিও লিড করা বলে আমি সেরকম ভাবে বিশ্বাস করি না এরকম একটা এক্সপিডিশনে, কিন্তু ওরা অনেকেই যেতে চাইছে আপনার সঙ্গে একবার, এবং যে আমার সঙ্গে যদি যায় একটা টিমে, সেইভাবেই আমরা ভেবেছি। অনেকটা এটা হচ্ছে আপনার, দেখি না আমাকে দেখে 10 জন আসছে পাহাড়ে যাচ্ছে, আমার সঙ্গে যদি 10 জন যায় তো করাই যেতে পারে যে 3 দিনের সাইড দিয়ে হলো, তাহলে ম্যালারি কি করে যাবে, ম্যালারি সাইডটা দেখি না, এভারেস্টে 2 সাইড দিয়ে একবার দেখি। আর এটা বাংলাদেশ তো আচ্ছা তুমি যেটা বললে না 8000 মিটার 8000, আমি এবছর আমার মাথায় আছে, আমি এখন কালকে আমার শেরপা এসেছিল, কালকেই রাতে বেরিয়ে গেল প্রেমবা, আমি আলোচনা করছিলাম যদি সেরকম হয় কোনো অন্য একটা 8000 মিটার পিক ক্লাইম্ব করে আমি এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছবো, আমি মানে সেটা আমার এখনো চিন্তা ভাবনার স্তরে আছে। তো সুতরাং কাছাকাছি না, লোৎসে উল্টো দিকে হয়ে যাচ্ছে, তো কাছাকাছি ওদিকে চৈউ শিশা পাংমা আছে, তো যে কোনো একটা পিক আমি সেটাও আলোচনা করতে বলেছি, ওটা পিক করে বেসে এসে এভারেস্ট করা যায় কিনা সেইটা। এরকম একটা হ্যাপাজার্ড তো হয়ই, সেটা নিয়ে কোনো দেখি না, চৈউ বা শিশা পাংমাও যদি হয়ে যায়, অনেকেই করে যে চৈউ শিশা পাংমা করে এভারেস্ট করে আসে, তো সেটা যদি করা যায় এটা গ্রেট হবে, এটা অ্যাট লিস্ট এখনো কেউ এভাবে কিন্তু এটা আবার কারোর সঙ্গে কম্পিটিশন না, এটা মানে আমি আমার মতন ভেবেছি যে সবাই তো ভাবে যে 4টের পরে কি হবে 5 নম্বর 8000 মিটার পিক,
আমি যদি এভারেস্টে যাই সেটা তো আর 5 নম্বরটা উঠাবে না। তো সেই জন্য সবার দাবিতেই হয়তো এটা আমি ভাবতে শুরু করেছি। আপনার এখনো কোনো আপনি মানে হয়তো বেস্ট অ্যাচিভমেন্ট জিজ্ঞেস করলে আপনি কি কিছু বলবেন? মানে অ্যাচিভমেন্ট, বেস্ট অ্যাচিভমেন্ট যেমন তুমি শুরু করেছিলে গল্পটা কামেট থেকে, ঠিক আছে, আমি যদি বলি বেস্ট অ্যাচিভমেন্ট কামেট অ্যাচিভমেন্ট, কারণ জীবনের প্রথম ক্লাইম সেটা মাউন্ট কামেট, এটা কোনো একটা মাউন্টেনিয়ার ভাবতেই পারে না, সুতরাং সেটা সেই মুহূর্তে বেস্ট অ্যাচিভমেন্ট ছিল। তারপরে যখন শিবলিং ক্লাইম করলাম, সেটা যে ঝুলতে ঝুলতে মুভি তোলা, সেই মুভিটা মনে হয় পশ্চিমবঙ্গে শুধু না ভারতবর্ষে মনে হয় এরকম মুভি কেউ কোনোদিন তোলেনি তার আগে। তো একজন যে ক্লাইম করছে এবং সে দড়িতে সেরাকে ঝুলছে এবং সেই একই সময় সে মুভি তুলছে, এটা কেউ কোনোদিন ভাবতে পারেনি। মানে সেটা মনে হয় আমার ছবি দেখে অনেকে ভাবতে শুরু করলো, সুতরাং একটা বেস্ট ক্লাইম। তারপর পানমণি দৌড় বলে একটা পিক, সেটা অনেকে একটু আননোন, কিন্তু এত টাফ, আমার মনে হয় আমার টাফেস্ট একটা টাফেস্ট পিক পানমণি দৌড়। তারপরে এভারেস্ট তো একটা ড্রিম, স্বপ্ন, আমাদের স্বপ্নের বাইরে ছিল, তখন আমরা যাবো ভাবতেই পারিনি, এভারেস্ট হয়ে গেল। সেই মুহূর্তে এভারেস্টটা আমার স্বপ্ন ছিল। কাঞ্চনজঙ্ঘা তো স্বপ্নের বাইরে, সবাই বলে মাউন্টেন, পৃথিবীর সমস্ত মানে যতগুলো মাউন্টেন আছে 14টা 8000 মিটার, তার মধ্যে ওয়ান অফ দ্য মানে ম্যাক্সিমাম টাফেস্ট পিক একটা কাঞ্চনজঙ্ঘা। টাফেস্ট হতে পারে, কিন্তু তারপরে তো অন্নপূর্ণা তো কোনো অংশে নয়। তারপর ওখান থেকে যখন ফিরে আসলাম, অন্নপূর্ণা সবথেকে ডেঞ্জারাস, সবথেকে ডেডলিয়েস্ট মাউন্টেন, সবথেকে কম ক্লাইম্ব হয়েছে, সবথেকে বেশি ডেথ রেশিও। অ্যাভালাঞ্চ দুবার আমাদের উপর দিয়ে অ্যাভালাঞ্চও বেরিয়ে গেল, তার মুভিও আমি তুলেছি, তার মুভিও ছবিতে আছে। তারপরে ধওলাগিরিতে তো প্রায় মারাই গিয়েছিলাম, তো সেটা সেই দিন টাফ ছিল থেকে, কারণ ফিরেই আসতাম না, টাফে ছিল। এবার মাকালু একদম 8350 মিটারের কাছ থেকে নেমে আসলাম অ্যাডভান্স বেস ক্যাম্পে, আবার গেলাম। তো কোনটাকে আমি ছেড়ে, তাহলে এটাই বলা ভালো যে প্রত্যেকটা পিকই একটা অ্যাচিভমেন্ট, এমন একটাও পিক হয়নি যেটা গেলাম আর স্মুথলি ক্লাইম করে চলে আসলাম, যেটাকে মনে না রাখার মতো, সেটা হয় না স্বাভাবিক। কারণ আমি অনেককে বলি যে টাফেস্ট দিন ওইভাবে বলা যায় না, যে সান্দাকফু গেছে তার কাছে ওই বিকে ভাঙান থেকে সান্দাকফু ট্রেকিংটা সেই মুহূর্তে সবথেকে টাফ। তো সুতরাং প্রতিটা অ্যাডভেঞ্চার মানে প্রতিটা দিন, ওই দিনটাই টাফেস্ট। নেক্সট আসি, আপনি অনেকবার বললেন এই কথার প্রসঙ্গ ধরেই তোমার কথা আরেকটা বলে নি, মানে জাস্ট মনে পড়ে গেল যেটা, সেটা হচ্ছে এই যে বললে একমাত্র কেন, যেহেতু 4টে পিক ক্লাইম করেছি এবং সেটা এগিয়ে রাখার জন্য আমি 5 নম্বর পিক এতদিন হয়তো ক্লাইম হয়ে যেত। আমি মানাসলু যাবো বলে আমি ফেসবুকে লিখেও দিলাম, সমস্ত কিছু ফাইনাল হয়ে গেছিল, ইন দ্য মিনটাইম আমার প্রমোশন হয়ে গেল। তো প্রমোশন হওয়াতে ট্রেনিং এ পাঠিয়ে দিল 2 মাসের জন্য নাগপুরে। তো এই পিরিয়ডটা এই সেপ্টেম্বরেই আমি মানাসলু যাবো ভেবেছিলাম, তো ওইটা আটকে গেল। না হলে হয়তো এতদিনে হয়তো 5 নম্বর হয়তো নাও হতে পারত, মানে কারণ এরকম আমি কোনো সময় বলি না যে গেলাম আর ক্লাইম্ব হয়ে গেল, যেটা সবাই বলে এই জয়ীটা বলা যায় না, আমরা ক্লাইম্ব করতে পারি, আরোহণ করতে পারি, তো হয়তো আরোহণ আরেকটা হয়ে যেত। এই তাহলে নেক্সট, আচ্ছা কখনো আপনি 7 সামিটের কোনো সদস্য হওয়ার কোনো 7 সামিটের কথা ভাবিনি তা না, কিন্তু ভাবছি এখন 8000 গুলি করি, কারণ 7 সামিট করার জন্য একটু বয়স হলো, আমি করতে পারবো। সেটা আরো অন্যভাবে হতে পারে, কারণ এইদিকে তো পাক অকুপাইড কাশ্মীর অলরেডি এটা রয়ে গেছে, তো ক্লিয়ার এখন কি এখন দেয়া এখন হচ্ছে না, না হচ্ছে না। আর কেটু নাঙ্গা কিংবা ব্রড পিক, ঘাসের ব্রুমর, মানে 5টা 8000 মিটার পিক আছে, তো এখনো হচ্ছে না। আমি একবার পাকিস্তানের যে চিফ আর কি মাউন্টেনিং এর যে চিফ, তো তার সঙ্গে কথা বলেছিলাম, তো সে বলেছিল দেখো তুমি হয়তো অফিসিয়াল সোর্স লাগিয়ে হয়তো ইন্ডিয়ান প্রেসিডেন্ট, পাকিস্তান প্রেসিডেন্ট জয়েন্ট কোলাবোরেশন করে পাঠিয়ে দিলাম, কিন্তু ওই জায়গাগুলো কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে, ওখানে যে রাজত্ব চলে ওটা পাকিস্তানের গভর্নমেন্ট কন্ট্রোল করার তার বাইরে, এবং তোমরা যাবে তারপরে যে ওখানে খবর যাবে না যে এখানে 4টে ইন্ডিয়ান যাচ্ছে এবং তাদের যদি মেরে ফেলে তাহলে আমরা দায়িত্ব নিতে পারবো না, সুতরাং আমরা তোমাদের পাঠাতেই দেবো না, কারণ তারপরে যদি কোনো গন্ডগোল হয় তার জন্য পুরো দায়িত্ব আমাদের এসে পড়বে। এবং এটা ও যে বলেছিল হাওয়া থেকে বলেনি, সে বছর তারপরের বছর 2013-তে 13 জন না 14 জন নাঙ্গা পর্বতে গিয়েছিল, বেস ক্যাম্পে গুলি করে মেরে ফেলে দিয়েছিল বিদেশিদের। ওরা পাসপোর্ট দেখতে চেয়েছিল, যারা পাকিস্তানি আর নেপালি তাদের ছেড়ে দিয়ে বাকিদের মেরে দিয়েছিল। তো ওখানটা পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে, সুতরাং কোনোভাবে যদি পারমিশন দিয়েও দেয় তাও আমি যাব না, তাও যাওয়া উচিত না, কারণ আমি তো ভালোবেসে যাচ্ছি, এটা কাউকে দেখিয়ে দেওয়ার জন্য চ্যালেঞ্জ না, আমি কোনো যুদ্ধ জয় করতে যাচ্ছি না যে আমাকে যেতেই হবে, যেখানে আমি জানি যে আমার ফিরে আসার চান্স কম, শুধু পাহাড়ে যাওয়ার জন্য না, যে কতগুলো উন্মাদ লোক আমাকে মেরে ফেলে দেবে, তো সেইখানে আমি যাবো কেন? আপনার তো তাহলে সেই দিক থেকে তাকালে তো এশিয়ার হিসেবে হয়ে গেল এটা,
অন্যগুলো দেখলে তাহলে সেগুলোর করতে কোনো বাধা নেই আর কি। না, ওটা 7 সামিটের মধ্যে পড়ে না, K2 7 সামিটে পড়ে না, সেটাই বলছি যে এই দিক থেকে অনেকটা 7 সামিটের জন্য আমার বাধা নেই। 7 সামিট করাই যায়, কারণ 7 সামিটের সবথেকে টাফেস্ট পিক হচ্ছে এভারেস্ট। আর বাকিগুলো শুধু পয়সা খরচা করলেই, আমি বলছি না শুধু পয়সা খরচা করলে, পয়সা খরচাটাই মেইন, আর সময়টা বের করতে পারলে 7 সামিট হয়ে যায়। অনেকেই আছে যে 7খানা হাইস্ট পয়েন্ট ক্লাইম্ব করেছে, সেটা আমি কোনোদিন করলে পরে করবো, আগে টাফগুলো করে নিই। কখনো অ্যালপাইন্স ক্লাইম্বিং উইদাউট অক্সিজেন, সাপ্লিমেন্টারি অক্সিজেন এসব ছাড়া কখনো ইচ্ছে আছে? এখন আপাতত নেই, এখনই, কারণ আমি এই আমি গেছি তো বহুবার, তাতে আমি দেখেছি বিদেশিরা যারা খুব বড়াই করে অ্যালপাইন স্টাইল বলে, তারা বলে দড়ি নেবো না, শেরপা নেবো না, অক্সিজেন নেবো না, কিন্তু আমি সবাইকে বলছি না, বহু লোক আছে যারা ওই অন্য শেরপারা রোগ ফিক্স করবে তারপরে যায়, উপরে গিয়ে সেই দড়ি ইউজ করছে কি করছে না কে দেখতে যাচ্ছে। অক্সিজেন লেখা আসা থাকে, সেই অক্সিজেন ইউজ করে নেয়। এটা আমি দেখেছি রাশিয়ান ক্লাইম্বাররা অনেক করে। অন্য তাবু লাগিয়ে রেখেছে, সেই তাবু ইউজ করছে, সে তাদের খাবার খেয়ে নিচ্ছে। তাহলে এই অ্যালপাইন স্টাইলের মানে আমি বলছি না যে সবাই করে, কিন্তু এবছর ওই ইয়ানিক বলে একটা ফ্রান্সের ক্লাইম্বার, খুব আমরা যখন বেস ক্যাম্পে ছিলাম খুব জোর দেখালো, না আমি অ্যালপাইন স্টাইল ক্লাইম্ব করবো, আমি কারো সাহায্য ছাড়া যাবো। ও উপরে উঠে গেল ক্যাম্প 2 উপরে আমাদেরই তাবুতে ইউজ করলো। ক্যাম্প 3-তে যেতে যেতে ওর হাইড্রোজেন সিকনেস করলো, নামিয়ে আনতে গেল 17টা শেরপা, মারা গেল। তাহলে ও অ্যালপাইন স্টাইল ক্লাইম্ব করতে গেল, কেন ওর পিছনে 17টা শেরপা যাবে? তুমি তো তোমার নিজের দায়িত্বে গিয়েছিলে, কিন্তু ওই শেরপাটা কিন্তু নিজের গরজেই গিয়েছিল। এরাই এইভাবেই অ্যালপাইন স্টাইল করে, সবাই দড়ি লাগিয়ে ফেলবে তারপরে কিন্তু অ্যালপাইন স্টাইল করতে যায়। ওরা কিন্তু এমন না, যে আমি দেখেছি, খুব কম দেখেছি যে নিজের মতন আলাদা করে চলে গেছে। ওরা ওয়েট করে থাকে কবে রুট ওপেনিং হবে। যদি কেউ অ্যালপাইন স্টাইলই ক্লাইম্ব করবে তাহলে রুট ওপেনিং এর জন্য ওয়েট করবে কেন? সে তো নিজেই যাবে, নিজেই রুট ওপেন করবে। আপনি ডকুমেন্টেশন নিয়ে এবার আসি। অ্যাচিভমেন্টস এর পরের একটা অন্য জায়গা, সেটা হচ্ছে ডকুমেন্টেশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি। আপনি এতদিন ধরে করছেন, মেনলি আপনি হাউ ডু ইউ হ্যান্ডেল এই লেন্স হ্যান্ডেলিং, তারপরে মুভি যদি করেন, মুভি কিভাবে হ্যান্ডেল করছেন? একদিকে জুমার হাতে, একদিকে অন্য ক্যামেরা দিয়ে, এই ব্যাপারটা ঠিক কিরকম? আমি জেনারেলি 4-5টা ক্যামেরা নিই, আর বেসিক্যালি আমি ফটোগ্রাফি কিছু জানি না। আমি জানি না কোন অ্যাপারচার কি শাটার স্পিড কিছু জানি না, শুধু আমি জানি ছবি তুলে যেতে হবে, সেইভাবেই ছবি তুলি। 4টে ক্যামেরা কিভাবে রাখেন? জেনারেলি ক্যামেরাগুলো ছোট ক্যামেরা ইউজ করি, D90 একটা ইউজ করি, যেটা একটু বড়, সেটা বেস ক্যাম্প অব্দি নিই। এখন সেটাও নিই না বেস ক্যাম্প পর্যন্ত, বিভিন্ন ওই প্রজিউমার মার্কা ক্যামেরাগুলো ইউজ করি, কিংবা কুলপিক্স মার্কা যেগুলো একদম কম্প্যাক্ট ক্যামেরা, সেগুলো ইউজ করি। আর মুভি ক্যামেরা একটা কিংবা দুটো, এইবার গোপ্রো নিয়ে গেছিলাম, গোপ্রো ইউজ করি। তো এই ছোট ছোট ক্যামেরা ইউজ করি, গোপ্রো পুরো একদম এর সঙ্গেই নিয়ে মাথায় লাগিয়ে কিংবা হাতে নিয়ে। গোপ্রোর অনেক মুশকিল আছে, গোপ্রো খুব তাড়াতাড়ি ব্যাটারি চার্জ চলে যায়। তারপর গোপ্রোর তো যেহেতু ভিউ ফাইন্ডার নেই, দেখা মুশকিল, গোপ্রোর কি ছবি উঠছে দেখা যায় না। আর রিমোট একদম রাখা যাবে না। যারা গোপ্রো ইউজ করে তাদের আমি বলবো পাহাড়ে গেলে যেন রিমোটটা একদম অফ করে রাখে, কারণ রিমোট অন করে থাকলে 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে পুরো ব্যাটারি চলে যাবে। তো এটা কোনোভাবেই গোপ্রো মানে সুইটেবল হবে না, কিন্তু এই রিমোটটাকে অফ করে রাখলে অনেকক্ষণ সময় থাকে। ব্যাটারির ক্ষেত্রে কি আপনি এক্সট্রা সাপ্লিমেন্টারি ব্যাটারি নিয়ে যাই, সোলার চার্জার থাকে, এক্সট্রা ব্যাটারি নিয়ে সব। আর বেস ক্যাম্পে তো ওদের জেনারেটরও এখন জেনারেটর প্রোভাইড করে। তো আমি যতবার বেস ক্যাম্পে নেমে আসি ফুল চার্জ দিই, আর প্রচুর ছবি তোলার চেষ্টা করি। কারণ কি, কারো খুব বেশি টেকনিক্যাল মানে এবিলিটি থাকার দরকার নেই, তার মেইন ইচ্ছা হচ্ছে ক্যামেরাটা বের করে ছবি তুলতে হবে। ক্যামেরাটাই কেউ বের করে না। কদিন আগে একজনের সঙ্গে দেখা হয়েছিল, সে ফটোগ্রাফার, সে একদম প্রফেশনাল ফটোগ্রাফার, তার স্টুডিও আছে, সে ফটোগ্রাফি করে। সে আমাকে দেখে আমি বললাম, দেবাশিস আপনি ফটো তোলেন কি করে? আমি অমরনাথ গেছি, এত লোকের মাঝখানে আমি ক্যামেরা বের করিনি। একটা আমি গিয়েছিলাম, যে বললাম যে অমরনাথের ছবি দেখাও, বললে একটাও ছবি উঠতে পারিনি। 2-4টা তুলেছি, সেগুলো একদম বাজে, ও আপনাকে দেখানো যাবে না। আর বাকি ছবিই তুলিনি, ক্যামেরাই বের করিনি। বলেই বললো, আমি অমরনাথে এই অবস্থা, আপনি ওখানে ছবি তোলেন কি করে? দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে ফটোগ্রাফি, আরেকটা হয় এই ডকুমেন্ট করা। আপনার ঠিক কোনটা? নাকি দুটোই? আমি দুটোই থাকে, কিন্তু আমার মেইন প্রায়োরিটি, আমি যে চোখ দিয়ে আমি দেখেছি সেই ডকুমেন্টেশনটা ম্যাক্সিমাম তুলে নিয়ে আসবো, যাতে আমার সঙ্গে সঙ্গে আমার মুভি যখন দেখবে, সেও আমার সঙ্গে মাকাল কাঞ্চন অন্নপূর্ণা সাবমিট করবে যে আমি দেখেছি। যে আমি নিজেও ভেবে দেখেছি যে এভারেস্টে আমি তো আর চাইলেও সারা জীবনে হয়তো যেতে পারবো না, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা। তাহলে সেই ছবিগুলো তো আমি যদি নিয়ে আসি, বারবার যখন দেখছি, আমি তো আবার সেখানে পৌঁছে যেতে পারি, কিংবা আমার চোখ দিয়ে দুনিয়ার লোক দেখতে পারি। আর
নেটে গেলে এভারেস্টের অনেক ছবি পাওয়া যায়, অনেক ভালো ছবি পাওয়া যাবে, কিন্তু পুরো জার্নিটা কভার করা না, অন্য পিকের কোনো ছবিই নেই। মাকালু কোথায়? মাকালুর আমি তো, আমার কাছে মাকালুর উপরে যা ফুটেজ আছে আমার মনে হয় খুব রেয়ার। অন্নপূর্ণার মাথায় তো 140টা লোকই উঠেছে, তার মধ্যে 40টা লোকও ছবি তোলেনি ঠিক করে। তো আমার যা মুভি আছে আমার মনে হয় সেই মুভি আমার মনে হয় না কারো কাছে আছে এত ভালো মুভি। তো সেইটা আমাকে মোটিভেট করে যে সমস্ত লোককে দেখানোর জন্য একটা তাগিদ আমার উপরে কাজ করে। আপনি তারপরে আসি লেখালেখি, মানে ডকুমেন্টেশনের মধ্যে ওটাও পড়ে। লেখালেখি তাগিদটা কোথা থেকে? লেখালেখি ঘুরে আসতাম, লিখতাম, এটা তো 2-4 পৃষ্ঠা ওই না এমনি বিভিন্ন ম্যাগাজিনে দেওয়ার জন্য তখন তো লিখতাম, কিংবা কেউ বলতো যে দেবাশিস ঘুরে এসছো কামেট এক্সপিডিশনে দুটো লেখা দাও, সেগুলো করেছিলাম। কিন্তু এভারেস্ট ক্লাইম্ব করে আসার পরেই এই লেখার গল্পটা মাথায় প্রথম আসে। সবাই এত গল্প শুনতে চায়, এরপরে কি হয়েছিল, কি খেতে, কোথায় শুতে, ইভেন কোথায় পটি করতে, কিভাবে করতে, মানে সেটাও একটা লোকের যেমন মানে কিউরিওসিটি। এবার আমি যখন দেখলাম যে এত কোশ্চেন আনসার দিতে হবে, তার থেকে তো লিখে নাও ভালো। এখন কেউ বেশি বললে আমি বলি বাবা বই আছে, বইটা পড়ে নাও। কেউ যদি বলে কেমন লাগে দেখতে, আমি বলি মুভি দেখে নাও। এমনকি এখন আমার খেয়াল পড়ে না, আমি স্লাইড দেখাই, কারণ স্লাইড দেখাতে গেলে বিভিন্ন পাহাড়ের প্রোগ্রামগুলোতে স্লাইড দেখতে চাই ওরা। আমি কোনো জায়গায় এখন যাওয়া বন্ধ করেছি ওই প্রোগ্রামগুলো দেখাতে, কারণ হচ্ছে এত কথা বলতে হয়। আমি সবাইকে বলি যে মুভি দেখো, মুভির মধ্যে পুরো গল্প আছে, এত খেটে মুভিটা বানাই, এত খেটে স্ক্রিপ্ট লিখি, তো ওটাই দেখো। সেটা কিন্তু সবাই তো চায় না, আপনার একটা প্রেজেন্সে একটা হলো। হ্যাঁ আমি তো বলি আমি তো কোশ্চেন করলো যে হ্যাঁ আমি আছি, তোমরা আগে দেখে নাও, দেখে নিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন আনসার তখনই পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি উত্তর, তারপরে আমি আছি। যে কোশ্চেনের আনসার আমি অলরেডি দিয়ে রেখেছি, সেটা যে কোশ্চেনের আনসার আমি বইতে লিখে ফেলেছি, আমি বলি তো বই পড়ো, বইটা পড়ো। তারপরে আমি তো বইটা লিখেছি সবার কাছে পড়াতে যাওয়ার জন্য, তো সবাই পড়ুক। এবার কিছু কমেন্ট আপনার কাছ থেকে শুনতে চাই। ডোমেস্টিকেশন ইন ট্রেকিং, মাউন্টেনিং অ্যাডভেঞ্চার। আপনি বুঝতেই পারছেন এই জিনিস নিয়ে প্রচুর সংস্থা, প্রচুর এই আপনার কাছে টাকা থাকলে অনেক কিছুই করা যায়। ট্রেকিং সেটা একদম রিভার রাফটিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু জায়গা। এতে একটা তো হচ্ছে একটা পপুলারাইজেশন বলছে, লোকের কাছে পৌঁছচ্ছে, একটা বাচ্চা তার একটা সুযোগ থাকছে। সাইড বাই সাইড হয়তো যারা অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার লাভার, যারা ওই স্বাদটা খুঁজতে চাইতো, তারা হয়তো অনেকটা ক্যাওটিক সিচুয়েশনে পড়লো, কোনো জায়গায় কোনো অনেক ডিপোজিটেড রয়েছে, তোমার ওয়েস্ট ডিপোজিটেড রয়েছে, এগুলো সামাও কি এটা হার্ট করে, মানে যারা খুব অ্যাডভেঞ্চার প্রেমী তাদেরকে, নাকি এটা এখন আমি হিমালয়তে স্পেশালি জিজ্ঞেস করছি? হ্যাঁ, এই যেটা এই বেনিফিট গুলো এখন সব পাচ্ছে, আমি সেখান থেকে যদি শুরু করি, তো বেনিফিট তো যত দিন আসবে আমরা তো বেনিফিট নেব। বহু আগে হরিদ্বার থেকে লোকে হাঁটতে শুরু করতো, কেদারনাথ বদ্রীনাথ যাচ্ছে, মানে সেটা একটা ভয়ঙ্কর একটা ট্রেকিং হতো, ভয়ঙ্কর একটা জার্নি হতো, লোকে ফিরে আসতো না। গঙ্গাসাগর সব বলতো, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এখন কি কেউ গঙ্গাসাগর কলকাতা থেকে হেঁটে যাবে? তো যখন সুযোগটা আসবে, কেন আমি সুযোগটা নেব না? পাশাপাশি যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তারা হাঁটুক না, তারা কলকাতা থেকে হেঁটে গঙ্গাসাগর যাক না, কেউ তাকে বারণ করেনি। আমি তো এই যে রাউন্ড অন্নপূর্ণা সার্কিট, পৃথিবীর সব থেকে পপুলেটেড ট্রেক, সব থেকে বেশি লোক ট্রেক করতে আসে, কিন্তু ম্যাক্সিমামটা রাস্তা হয়ে গেছে। কিন্তু আমি দেখেছি বিদেশিগুলো ওই রাস্তা দিয়ে হাঁটছে। তাহলে যার হাঁটার সে ওখানে হাঁটুক। আমরা কোস্টাল ট্রেক করি, কোস্টাল আজকে যদি কোস্টাল ট্রেকে আমি গঙ্গাসাগর থেকে হেঁটে দীঘা যাব, গঙ্গাসাগর তো বাস আছে, দীঘা যাওয়া, যে বাসে যাবে বাসে যাক, যে হেঁটে যাবে হেঁটে যাক, কেউ কাউকে বারণ করছে না, কোনোটা কোনোটাকে ক্লাস করছে না। আমি অক্সিজেন ছাড়া, বহু লোক অক্সিজেন ছাড়া ক্লাইম্ব করছে, সে যদি বলে তাহলে অক্সিজেন নিয়ে ক্লাইম্ব করাটা ক্লাইম্ব না, এটা তো না। অক্সিজেন নিয়ে ক্লাইম্ব যে করছে করতে দাও, সে একরকম ভেবে করছে আর আরেকজন অন্যরকম ভেবে। কেউ বলছে শেরপা ছাড়া যাবো, তার মানে যে 4টে শেরপা নিয়ে যাচ্ছে তার ক্লাইম্বটা কিন্তু ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমরা বেনিফিটটা নেব। তাহলে তা না হলে তো বলতেই পারি মেলোডির সময় তো ওয়েদার ফোরকাস্ট ছিল না, তাহলে তুমি আজকে রেইনহোল মেসনার যদি কোনো নতুন জায়গায় ক্লাইম্ব করতে যাও, তাহলে কেন ওয়েদার ফোরকাস্ট করছো? তাহলে তুমি কমা ক্লাইম্বার? একদম না। মেসনার ভগবানের মতন ক্লাইম্বার, অসম্ভব বড় ক্লাইম্বার, তো সে বেনিফিটটা নেবে। তো আমরা কেন তাহলে যাই করছি? আমার সুযোগটা নেওয়ার নিয়ে যাই করে কিছু নেই। এজেন্সির সঙ্গে যাওয়ার অনেক বেনিফিট আছে। যেমন কি এই যে ইন্ডিয়ান হিমালয়, যে যার মতন যাচ্ছে, কোনো ডিজাস্টার হচ্ছে, ফিরে আসার কোনো ব্যাপার নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। এজেন্সিদের কাছে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে, হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছে, ঠিক করে শেরপা পাঠিয়ে দিচ্ছে, নিয়ে আসছে। নেপালে এত অ্যাক্সিডেন্ট হয়, ম্যাক্সিমাম লোককে সার্ভাইভ করে নিয়ে আসতেও পারে, যেখানে ইন্ডিয়ান হিমালয় যদি ওরকম অ্যাক্সিডেন্ট হয় ফিরে আনার কোনো জায়গা থাকে, তাহলে অসুবিধার কি আছে? এত পেপার ওয়ার্ক করতে হয়, সেটা একটা বাইরের লোক এসে এখানে যদি ইন্ডিয়ান হিমালয় একটা পিক ক্লাইম্ব করতে যায়, ও বাইরের লোক অত কাগজ থেকে যাবেই না।
বরঞ্চ যদি একটা এজেন্সি থাকে, আমি এজেন্সিকে টাকা দিয়ে দিলাম, এজেন্সি সমস্ত কাগজপত্র বানিয়ে রাখছে, আমার তো হেডেক দূর হয়ে যাবে। যে কোনো একটা কাজ, আমার পাসপোর্ট করার জন্য আমাকে যদি বলতো যে এত কাগজ লেখো, আমি একটা লোক খুঁজি কেন যে ও আমার হয়ে কাজ করে দেবে, তার জন্য বাবা 500,000 টাকা নাও, সেও আছে। তাহলে আমি যদি এই বেনিফিটটা নিতে পারি, তাহলে এজেন্সি বেনিফিট কেন নেবো? সুতরাং এগুলো বোকাবো। হ্যাঁ, এটা সবার বেনিফিট হচ্ছে বলেই কিন্তু আজকে এজেন্সির এত রমরমা। আমি কষ্ট করে যাব, আমি খাবো, আমি খুব ভালোবেসে হিমালয়ে আসছি, কেউ আমাকে পিটাচ্ছে না হিমালয় আসার জন্য। তাহলে আমি যখন ভালোবেসে আসছি, আমি ভালোবেসে এনজয় করবো, এনজয় করতে আসছি। আমার যদি মনে হয় একটা মানে আর্ম চেয়ারে হেলান দিয়ে গান শোনা দেখবো, তার জন্য যদি 4টে পোর্টার আমার জন্য চেয়ারটা ক্যারি করে, কি অসুবিধা আছে? আজকে ডিসকভারি থেকে যে মুভিগুলো হচ্ছে, দেখা যাচ্ছে একটা লোক কিংবা অ্যানিমাল প্ল্যানেট একটা লোক জঙ্গলে গিয়ে একা একা এই করছে, ক্যামেরায় কে ছবি তুলছে, আমরা তার সঙ্গে একটা ক্রু যাচ্ছে উপর থেকে টেকটা কি করে একটা, আমি চাদর ট্রেকের উপর একটা ছবি দেখেছি, তাতে মনে হয় কিছু না হলো 12টা ক্যামেরা বিভিন্ন জায়গায় ছিল, তার সঙ্গে ওই টিমটা ছিল। তা আমি ফুল টিম নিয়ে করছি, আমি ফুল টিমের সুবিধাটা নিচ্ছি, তাহলে কেন ওই লোকটা একটা ক্যামেরা নিয়ে নিজে যাচ্ছে? তাহলে সেই ছবিটা নিয়ে আমি আহাহু করছি, আর আমি যদি সেই বেনিফিটটা নিতে যাই, তাহলে গেল রব করার কিছু নেই। না, বিশ্ব এটা নিয়ে দ্বিধা বিভক্ত। একদল তারা বলছে যে তুমি এটা যদি অ্যাডভেঞ্চারাস স্পোর্ট হয়, তাহলে তুমি কখনো একটা রাস্তা বানিয়ে দিতে পারো না, তাহলে আমার অ্যাচিভমেন্টটা খর্ব হয়ে যায়। আবার একদল বলছে এটা যদি এনজয়মেন্টের জন্য তুমি অ্যাডভেঞ্চারটা করো, এক একজনের দৃষ্টিভঙ্গি আলাদা, আমি আমার মতো করে এনজয় একদম। এবার আমিও বলছি না যে এভারেস্টের মাথা অবধি চীন রাস্তা বানিয়ে দেবে, সেটা ঠিক, একদম ঠিক না। পরিবেশ কোথায় নষ্ট হচ্ছে সেটাকে খেয়াল রাখতে হবে। আজকে এই যে এজেন্সিগুলো যেমন আমাদের কন্ট্রোল করছে, আমাদের বেনিফিট দিচ্ছে, আমাদের কন্ট্রোল করছে, কারণ আমাদের গার্বেজ নিয়ে আসতে হবে, যদি আমরা না নিয়ে আসি এজেন্সির দায়িত্ব। এজেন্সিকে কিন্তু পরের বছর, নাহলে পরের বছর আমি এভারেস্ট বইতে লিখেছি যে একটা গ্রুপ এভারেস্ট ক্লাইম্ব করে এসে এত খুশি হয়ে গেছে যে একটা অক্সিজেন সিলিন্ডারকে ফাটিয়ে দিয়েছে, বিরাট ব্লাস্ট করে সেরকম গ্লেসিয়ারে। এতটাই হয়েছিল যে ওই এজেন্সিকে পরে 3 বছর পারমিশন দেয়, সেটা তার দায়িত্ব। কারণ কোন একটা লোক স্পেন থেকে এসেছে কি জাপান থেকে এসেছে, তাকে নেপাল গভর্নমেন্ট ধরতে পারবে না, এজেন্সিকে ধরতে পারবে। তাহলে এজেন্সির জন্য তো একটা লিমিটেশন থাকছে। আজকে ইন্ডিয়ান হিমালয়, ঠিক ইন্ডিয়ান হিমালয়ে আমি দেখেছি, ইন্ডিয়ান হিমালয়ের প্রতিটা পিকের বেস ক্যাম্প অনেক বেশি নোংরা, নেপালের হিমালয় কিন্তু অনেক বেশি পরিষ্কার। এভারেস্টকে এত লোক যায়, এভারেস্ট কিন্তু অনেক বেশি পরিষ্কার ডিউ টু দিস এজেন্সি। তাহলে সেই দিক থেকে তো এজেন্সি থাকাতে একটা আমাদের তো আমরা বলি যে ওই যে ওয়াচ ডগের মতন কাজ করে, যে আমি যা কিছু করতে পারবো না, যা কিছু করে পার পাবো না। এজেন্সি তার মানে একটা এই বেনিফিটও যেমন রয়েছে, প্লাস আমার তো ওদের থেকে সার্ভিসটাও পাচ্ছি, খরচ হচ্ছে না হচ্ছে সেটা তো অন্য কথা। এবার এত লোক যে পাহাড়ের কাছে যেতে পারছে, আজকে আমরা ছোটবেলায় কটা লোক ক্যাম্প করতো, মাউন্টেনিং এই অ্যাডভেঞ্চার কোর্স, রক ক্লাইম্বিং কোর্স কটা টিম করতো, খুব কম। আজকে যদি আরো 50টা টিম করে, তারা তো বাচ্চাগুলিকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেটাও তো এজেন্সির মতনই, এরাও তো এজেন্সির কাজটাই করছে। তাহলে কি আমরা এখানকার সমস্ত রক ক্লাইম্বিং কোর্স বন্ধ করে দেবো? What about global warming issues? গ্লোবাল ওয়ার্মিংটা এটা আসলে অনেক বড় ইস্যু, এটা বলার মতন মানে আমি যেটা দেখেছি 17 বছরে দেখেছি, যেমন গঙ্গোত্রী গ্লেসিয়ারটা তো আমি দেখেছি প্রচন্ড ফুটিফাট হয়ে গেছে। এবার সেইটা কিভাবে হবে, ঠিক করা যাবে, সেটা সায়েন্টিস্টরা ভাবো। আচ্ছা, আপনারা এই যে যখন আপনি যান মাউন্টেনে, আপনাদের তো একটা এই রেসপন্সিবিলিটিও মাঝে মধ্যে রাখে যে আপনি যদি এটা নিয়ে লিখি, হতে পারে গভর্নমেন্ট থেকে এই জিনিসটা অনেকটা এসকালেট করা গেল গভর্নমেন্টের তরফ থেকে, তাও এটা নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করবে। তো মানে টপ অফ দ্য মাউন্টেনে আপনি দেখতে পাচ্ছেন, ওখানে বেস্ট ডকুমেন্টারি আপনি নিয়ে আসতে পারবেন, তখন এরকম চিন্তা ভাবনা আছে? কিছু চিন্তা ভাবনা আছে। আমি একবার কাগজপত্র জমাও দিয়েছিলাম, আচ্ছা, বালিগঞ্জ সায়েন্স কলেজে একটা গ্রুপ বানিয়ে, যে আমি তো সায়েন্টিস্ট না, কিন্তু আমি স্যাম্পল কালেক্ট করে নিয়ে আসতে পারবো, আমি বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করে নিয়ে আসতে পারবো, এবং তোমরা আসো, আমি আমার লেভেল বেস দেবো। গ্লোবাল ওয়ার্মিং উপর আমার লেখা বেরিয়েছে, কালকেই একজন একটা বই দিয়ে গেল, আমার লেখা আছে, আমি আমার মতন করে লেখার চেষ্টা করি। কিন্তু এটা যেহেতু এত বড় ইস্যু, এখানে একদম সরকারকে এগিয়ে আসতে হবে। আমি আমার লেভেল বেস্ট করার জন্য মানে আছি শুধু বলবো না, আমি 2 বছর আগে থেকে একটা গ্রুপ বানানোর চেষ্টা করেছি, যে আমরা বিভিন্ন সময় যাব, শুধু গ্লোবাল ওয়ার্মিং না, পাহাড় আমাদের উপরে কি এফেক্ট করে, এবং পাহাড়ি রিজিয়নগুলোতে কি কি গ্রিভান্স আছে লোকগুলোর, যে কি তৈরি হওয়া আরো বেটার করা যেতে পারে, যে সেখানে আরো লোকালিটি বাড়ানো, সেখানে আরো যদি লোক আমরা, কারণ আমাদের এত পপুলেটেড যায় কান্ট্রি, সেখানে যদি কিছু লোককে আমরা ওখানে বাসস্থান করতে পারি, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি। আমরা বলছি হিমালয় সবে নতুন পাহাড়, তার মাটিও তো নতুন, তার মাটির মধ্যে অনেক রস আছে, সেখানে তো চাষবাস আরো বেটার হওয়া উচিত।
অথচ ম্যাক্সিমাম জায়গায় তো কোনো চাষবাস কিছু হয় না, অনেকটা জায়গা তো আমরা ইউজ করতে পারি। এই সার্ভে রিপোর্টটাও তো এটা আমরা বিভিন্ন জিওলজিস্ট কিংবা সবার সঙ্গে বসে তো করতে পারি। আমি বলেছি বিভিন্ন জনকে, কিন্তু যে আমার তো ভয়েস হয়তো অতদূর পৌঁছয়নি। আমি চাইবো সরকারের লেভেল থেকে যদি কিছু হয়, আমি যদি তার মধ্যে একটা পার্ট হতে পারি, আমি খুব খুশি হব। দেখা যাক কিন্তু কেউ যদি এগিয়ে আসে এই ব্যাপারে। ডিজাস্টার্স ইন হিমালয়া, এইটা আপনি, আমার মনে হয় আপনি একটু সময় নিয়ে বলবেন জিনিসটা। রিসেন্ট ডিজাস্টার্স মানে ইনক্লুডিং এই শেরপাদের যে হলো, প্লাস নেপাল, মানে সব ব্যাপারটা নিয়ে একটু বলুন যে এই ডিজাস্টারটা হলো তারপরে কি কি করণীয়, বা রেস্কিউ করতে গেলে কি কি জিনিস আগে মাথায় রাখতে হবে। ধরুন হয়েই গেল সত্যি, বা টিমমেটদের কি করা উচিত এতে পুরো ব্যাপারটাকে রেস্কিউ করে নিয়ে আসা। নেপালের ক্ষেত্রে কি অবস্থা, ইন্ডিয়াতে কি অবস্থা? নেপালে কিন্তু রেস্কিউয়ের জন্য ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, তবেই তো ওই অতগুলো শেরপা অ্যাক্সিডেন্ট হলো, সঙ্গে সঙ্গে চলে গেল। ইন্টারাপ্ট করছি, সরি, মানে আগে তো এত ডিজাস্টার হতো না, এখন হচ্ছে। এটা কি কোনো অন্য কোনো ইয়ে নাকি শুধু পুরো ব্যাপারটাই ন্যাচারাল? না, এখন একদমই ন্যাচারাল, পুরো ব্যাপারটাই হ্যাঁ ন্যাচারাল। এবার কি হচ্ছে যে একটু তো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। আজকে যদি একটা গাড়ি যায় গ্লেসিয়ারের পাশ দিয়ে, তো গ্লেসিয়ার তো অবভিয়াসলি ওটা ভাইব্রেশনের জন্য এফেক্ট হবে। তো লোক যত বেশি যাবে তত এফেক্ট হবে। সুতরাং পুরো ন্যাচারাল সেটাও বলবো না, তবে এই যে ক্লাউড বাস্ট হচ্ছে কিংবা কিছু, এগুলো পিওরলি ন্যাচারাল। কিন্তু আজকে এই যে ডিজাস্টার খুমু গ্লেসিয়ার হয়েছে, এটা হয়তো অ্যাভয়েড করা যেত। কারণ আমি দেখেছি যে ওরা যে রুটটা দিয়ে যাচ্ছিল ওটা মনে হয় একটু বাদিক গেছে। আচ্ছা, আমি এখান থেকে দেখে যে ছবি দেখে যেটা মনে হয়েছে। এবং এভারেস্ট, ওয়েস্ট শোল্ডার, নোলা এই জায়গা থেকে সবসময় অ্যাভালাঞ্চ পড়ার একটা ভয় থাকে। ওরা হয়তো রুটটা শর্টকাট করার জন্য ওই দিকটা রুট ওপেন করতে গেছিল, এবং এটা যদি আরো কদিন পরে হতো দেখা যেত আরো বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। কারণ তখন দেখা যেত যে তখন শেরপারা রুট ওপেন করছিল, এবং পরবর্তীকালে গেলে দেখা যেত ক্লাইম্বাররা তখন যাচ্ছে। ওখানে শেরপা 16 জন মারা গেছে, দেখা যেত 100 জন ক্লাইম্বার মারা যেতে পারতো অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেটা আরো মারাত্মক হতে পারতো, কারণ রুটটাই ভুল। আমার মনে হয়েছিল রুটটা একটু বাদিক গেছে, একটু ভুল হয়ে গিয়েছিল, যার জন্য অ্যাভালান্স থেকে ওরা বেরিয়ে আসতে পারে। তবে এটাও যে না যে খুম্বু গ্লেসিয়ার এমনটাই ডেঞ্জারাস, এমন ট্রেচারাস ওর স্ট্রাকচার, যখন যে কোনো সময় এমন ফেজায় যে কোনো সময় একটা আইস টাওয়ার ভেঙে পড়তে পারে, এবং একটা আইস টাওয়ার ভেঙে পড়লে 8-10 জন লোক মারা যাওয়ার কোনো ব্যাপারই না। তো সেটা হতেই পারে, তবে এটাকে অ্যাভয়েড করতে পারতো এইভাবে। সেইটা যেমন আজকে আমরা এই সন্ধ্যার ব্যাপারটাও হয়তো অ্যাভয়েড করা যেত। কারণ কি কিছু টেকনিক্যাল ব্যাপার আমাদের ভুল হয়েছিল, সন্ধ্যার ভুল হয়েছিল। এক হচ্ছে ওই সময় আমি পরে যখন এসে বলছিলাম যে সন্ধ্যা চলে যাওয়াটা একটা আমাদের কাছে বড় সেটব্যাক, কারণ অত বড় মানে অত সুন্দর উঠে এসেছিল, অনেক মেয়ে ওকে দেখে উঠে আসছিল, কিন্তু কিছু ভুল হয়েছিল। এক হচ্ছে ও কাঞ্চনজঙ্ঘা ক্লাইম্ব করে ইয়ালুংখাং যখন যাচ্ছিল সেটা 20 তারিখ, আর ওয়েদার উইন্ডো ওই দিন ছিল 17, 18, 19 এর হাফে এসে ওয়েদার খারাপ হয়ে যাবে এরকম রিপোর্ট ছিল। কারণ আমি মাকালুতে ছিলাম, আমিও 17 তারিখ সামিট ফেলিয়ার হলো বলে আমি চলে আসলাম, কারণ আমিও 4 দিন থেকে আমি ক্লাইম্ব করার চেষ্টা করতাম, কারণ ওয়েদার খারাপ হয়ে গেলে সেখানে আমাদের যাওয়াটা উচিত না। কিন্তু ও 20 তারিখ যখন মানে সামিট অ্যাপ্রোচে যাচ্ছিল ইয়ালুংখাং, তখন কিন্তু ওয়েদার আর ঠিক থাকার কথা না। সুতরাং ওটা একটা ভুল, এবং যদি ক্লাইম্বও করতো 20 তারিখ, ফিরে আস্তে আস্তে 21 তারিখ, এবং সেই 21 তারিখ থেকেও নামবে, তখন তো ওয়েদার একদম বাজে অবস্থা। সুতরাং একটা বাজে ডিসিশন আগেই হয়ে গিয়েছিল। 2 নম্বর, ওর মধ্যে সেই কনফিডেন্সটা এসেছিল কেন, ও লাস্ট ইয়ার এভারেস্ট লোৎসে ক্লাইম্ব করেছিল, কিন্তু এভারেস্ট লোৎসে মাঝখানে যে সাউথ কল যেখান থেকে 4 নম্বর ক্যাম্প লাগায়, দুটো ফারাক বুঝতে হবে। এভারেস্ট লোৎসে সাউথ কল হচ্ছে 7955 মিটার, মানে 8000 মিটার, আর এভারেস্ট হচ্ছে 8848 মিটার, মানে ওই 800 850 মিটার, আর লোৎসে আরো 450 মিটার, তার মানে 1300, খুব বেশি 1300 মিটার আপ ডাউন, মানে 2600 মিটার আপ ডাউন করতে হচ্ছে। যেখানে ইয়ালুংখাং এর বেস ক্যাম্প 4 নম্বর ক্যাম্প 7300 মিটার, 7300 সামথিং, কেউ 7400 তেও লাগায়, আর এবার কাঞ্চনজঙ্ঘার মাত্রা হচ্ছে 8600, তার মানে এখানে 1200-1300 মিটার নামতে হলো, ওঠা নাও 1200-1300 মিটার, আর ওখানে ইয়ালুংখাং 8400 মিটারের উপর। ইয়ালুংখাং এর উচ্চতা কিন্তু লোৎসের থেকেও বেশি। যদি ইয়ালুংখাংকে আরেকটা পিক ধরা হতো তাহলে ইয়ালুংখাং 4th হাইস্ট গভর্নমেন্ট এটা ডিক্লেয়ার করবে বলে শুনেছিলাম, না এখনো করেনি, তাহলে ওটা 4th হাইস্ট পিক হয়। তার মানে কি এখানে 1200 মিটার, এখানে 1100 মিটার, তার মানে এই 12-1100 2300, 23 দুগুণ 4600, তার মানে ওখানে 13 দুগুণ 2600 মিটার আপ ডাউন, আর এটা 4600 মিটার আপ ডাউন। ওখানে কি হয়, এভারেস্টের মাথা অবধি দড়ি বাঁধা থাকে একদম রুট ওপেনিং, যেহেতু সারা পৃথিবীর লোক ক্লাইম্ব করতে আসে। লোৎসেও প্রায় সেই
লোককে, এত লোক লড়ছে আর এভারেস্ট ক্লাইম্ব করে। এভারেস্ট তো প্রচুর লোক ক্লাইম্ব করে, সন্ধ্যা যেদিন ক্লাইম্ব করেছিল সেদিন 500-550 লোক ওই তারপরের দিন ক্লাইম্ব করেছিল একদিনে। তো তাদের সেফটির জন্য সবসময় ওরা চিন্তা করবে। সেখানে কাঞ্চনজঙ্ঘা তো মাথাতে কোনো দড়ি নেই, ইয়ালুংখাং তো দড়ি লাগাতেই হয়, নিজেদের লাগাতে হয়। তো এই অনেকগুলো ভুল হয়ে গেছিল। সুতরাং ডিজাস্টার গুলো যেগুলো মানে অ্যাক্সিডেন্ট গুলো, ডিজাস্টার তো আমরা ডিজাস্টার যদি বলি ন্যাচারাল ডিজাস্টার, যেটা আমাদের হাত নেই, প্রকৃতি আমাদের অ্যাক্সিডেন্ট গুলোকে আমরা মনে হয় অ্যাভয়েড করতে পারি টু ম্যাক্সিমাম এক্সটেন্ট। ম্যাক্সিমাম আমি ধওলাগিরিটা আমরা দেখেছিলাম, আমাদের নিজেদের ভুলে হয়েছে, আমি ছন্দারও এই ভুলগুলো হয়েছিল, তবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। মানে এটা অ্যাভয়েড করাই যায় অনেকের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাভয়েড করা যায়। সেটা ওয়েদার ফোরকাস্ট যদি হয় তাহলে ওয়েদার ফোরকাস্ট তো ন্যাচারালি ওয়েদার ফোরকাস্ট, তারপরে আমাকে বুঝতে হবে যে এই চিন্তা ভাবনাটা ঠিক করতে হবে যে একটা আমি নিশ্চয়ই একটা লোক আছে দুটো তিনটে ক্লাইম্ব করতেই পারে, ছন্দার মধ্যে সেই কোয়ালিটি ছিল বলেই ছন্দা গেছিল, কিন্তু এভারেস্ট লুটছে আর কাঞ্চনজঙ্ঘা এরকমের মধ্যে ফারাকটা হয়তো ও বুঝতে পারেনি। তারপরে এবার আসি, ধরুন এটা হলো অ্যাক্সিডেন্ট হলো, তারপরে রেস্কিউ করার ক্ষেত্রে কি কি জায়গায় এখনো আমাদের ইন্ডিয়ান হিমালয় তো রেস্কিউ নিয়ে পুরোটাই খোলনলচে বদলে দিতে হবে, কারণ কিছুই নেই, মানে বদলাতে হবে কি, কিছু থাকলে তো বদলায়, এখানে কিছুই নেই। ইন্ডিয়ান আর্মিও করে বলে আমি কোনোদিন শুনিনি, মানে তাদের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার আছে বলেও জানি না যে হেলিকপ্টার কি রেডি থাকে যে নিচের বেসগুলোতে সঙ্গে সঙ্গে পেলাম, আমার মনে হয় না। তা না হলে গঙ্গোত্রীতে যখন আমি রেস্কিউ করতে গিয়েছিলাম, আমরাই হেলিকপ্টার নিচ থেকে হেলিকপ্টার নিয়ে তবে উঠেছিলাম, আর্মি হেলিকপ্টার নিয়েছিলাম, কিন্তু সেই আর্মি হেলিকপ্টার কোথা থেকে এসছে, এয়ারফোর্সের হেলিকপ্টার কোথা থেকে এসছে? আজকে যদি আমাদের কতগুলো পয়েন্ট থাকবে, যেমন নেপালে আছে যে মারফাতে থাকবে, কেন অন্নপূর্ণা ধওলাগিরি ফট করে চলে যাওয়া যাবে, খুব কম সময়ের মধ্যে যেতে পারবে। কিন্তু এখানে যদি একটা হেলিকপ্টার থাকে নাগপুরে, সে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে হিমাচল প্রদেশে, ও তো যেতে যেতেই তো ওয়েদার খারাপ হয়ে যাবে। তো এই জিনিসগুলো ইনফ্রাস্ট্রাকচার বলে, নেপালের ইনফ্রাস্ট্রাকচারটা আছে, নেপালের ইনফ্রাস্ট্রাকচার আছে, কারণ নেপালের রুটি হচ্ছে মাউন্টেনিং, তো মাউন্টেনিংটাকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে সেটা নিয়ে ওরা সবসময় চিন্তা ভাবনা করছে। ইন্ডিয়াতে তা না। যেমন চীনের দিক থেকে, আজকে আমি চীনের দিক থেকে এভারেস্ট যাচ্ছি, ভাবছি ওখানে যদি কিছু হয় আমি হেলিকপ্টার সাপোর্ট পাবো না, কারণ চীন একটা এত বড় কান্ট্রি, ওরা মাউন্টেনিং নিয়ে ওদের মাথা ব্যথা নেই, ওরা বরঞ্চ কেউ না গেলেই বাঁচোয়া, যে তিব্বত এলাকাটা ওদের মনে হয় ডিস্টার্ব এলাকা, বাইরের লোক যত কম ঢোকে, তো সেই হিসাবে ওরা মানে আমাদের ডিসকারেজই করে যে যেও না। তাই তো নেপালের যে এই ট্রেকিং এর যে ডিজাস্টার হলো, এতজন একসঙ্গে, এখানে প্রায় 54 আর 60 অন্নপূর্ণা রিজিয়নে এই যেটা হলো আপনার, তারপরে যে রেস্কিউ এটা হলো, সেটাতে আপনার কি স্যাটিসফাইড, মানে আপনার মনে হয়েছিল এটাই এরা হওয়া উচিত ছিল নাকি আগে থেকে বেটার হয়েছে? কোন রেস্কিউ? মানে নেপালের রেস্কিউ, নেপাল আর্মি রেস্কিউ? হ্যাঁ, ইন্ডিয়া থেকে, প্লাস হ্যাঁ ওরা তো নেপাল আর্মির সাহায্য নিয়েছে, ইন্ডিয়া থেকে যারা গেছে তারা তো নেপাল আর্মির দিকে মুখের দিকে তাকিয়ে বসেছিল। আর নেপালে করা যায়, মানে নেপালে গিয়ে আবার ইন্ডিয়ান কি করে রেস্কিউ করবে? নেপালে না করতেই পারতো, কিন্তু সেটা তো গভর্নমেন্ট কাজ করতে হতো। আর এখান থেকে যদি আজকে আমাকে বললো যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি একটু যাও, আমি গিয়ে কি করবো? আমি আরো ওখানকার 4টে শেরপা নিয়ে গ্রাউন্ড সার্চ করতে পারবো। আর ম্যাক্সিমাম হেল্প করতে গেলে ওখানকার হেলিকপ্টার নিতে হবে, ওখানকার লোকাল সাপোর্ট নিতে হবে, ওদের সাপোর্ট ছাড়া হবে না। আর অন্নপূর্ণায় যেটা আমি দেখেছি, অন্নপূর্ণায় তো জেনারেলি খুব নভিস ক্লাইম্ব মানে ট্রেকাররা যায়, এবং তাদের মধ্যে এক্সপিরিয়েন্স মনে হয় কম ছিল। আর এই যে কলকাতার যারা মারা গেছে দেখেছি, আমি শুনেছি পরবর্তীকালে তাদের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে নিজেদের কিছুটা ভুল ছিল। তারা হয়তো বহুদিন অনেক ট্রেকে গেছে, কিন্তু কি হয় বাঙালি ট্রেকার, তারা হঠাৎ পুজোর ছুটির সময় যেতে হবে, 3 দিন আগে একটু মাঠে দৌড়লাম, তো চলে গেলাম, এটা যেন না, বেসটাকে নিজেদের তৈরি। তারপরে আমি শুনেছি যে তারা ইভেন জলের বোতলও ক্যারি করেনি, কোনো খাবার এমার্জেন্সি ফুডও ছিল না, তো সেরকম টুকটাক জিনিস এমার্জেন্সি কিছু ক্যারি করা উচিত। এবার বলুন যে এই ক্লাইম্বার্সদের এথিক্স নিয়ে অনেক সময় নানা রকমের কথা ওঠে, আপনি সিনিয়র ক্লাইম্বার হিসেবে কি বলবেন, এই এথিক্যাল দিকটা কত? এথিক্যাল কথা ওঠে কখন, যে অনেক সময় দেখা যায় যে একজন ফেলো ক্লাইম্বার পড়ে গেছে, তাকে টপকে ক্লাইম্ব করতে যাচ্ছে, এটা একদমই হওয়া উচিত না। এবার একজন পড়ে গেছে, আমি ফিরে আসছি, এটা একটা হতে পারে কখন যে আমার সেই ক্ষমতা নেই ওকে বাঁচিয়ে নিয়ে আসতে পারি, যেটা আমাদের ধওলাগিরিতে হয়েছিল। ধওলাগিরিতে আমরা দেখলাম সামনে পড়ে গেছে, তখন ওই জাপানি লেডি তারপরে ক্লাইম্ব করতে গেল, তো ওটা আমার পক্ষে এথিক্যালি মেনে নেওয়াটা হয়, আমি মেনে নিতে পারিনি সেই সময়, যে আমার খুব খারাপ লেগেছিল যে ও তো পড়ে গেছে, তোমার তারপরও ক্লাইম্ব করতে যেতে হবে। আমি ফিরে আসলাম কেন?
কারণ আমার কাছে শুধুমাত্র একটা 50 ফিটের একটা দড়ি ছিল, একটা দড়ি দিয়ে একটা স্ক্রু পিটার নেই, কিচ্ছু নেই, আমি ওটাকে টেনে নিয়ে আসবো, কোনো ক্যারাবিনার নেই, আমি আনবো কি করে? আমাকে তো আগে স্ক্রুতে অ্যাঙ্কার করবো, নিজে বাঁচবো, তবে তো আরেকজনকে বাঁচাবো। তো এইটাকে বলবো যে কোন এথিক্সটা কোথায়? আমি না ওকে বাঁচানোর জন্য জীবন মরণ করে দিলাম, পণ করে দিলাম, ও ফিরলো না, আমিও ফিরলাম না, এটা বোকামি। এটা এথিক্যালি এটা মানে বলবো না যে এটা এথিক্স আমার খুব ভালো ছিল বলে আমি ওর জন্য জান দিয়ে দিলাম, এটা না। আগে নিজেকে সেফ থাকতে হবে, তবে আরেকজনকে বাঁচাবো। কিন্তু উড়ে গেছে, আমি তাকে টপকে চলে গেলাম, এটা এথিক্যালি একদমই ঠিক না। আর ইনফরমেশন মানে ক্লাইম্বিং ইনফরমেশন গুলো কি হয়, সময় ডিস্টার্ব হয় বলে ক্লেম করা হয় যে কিছু কিছু জিনিস তো আমি দেখি যে প্রথমেই বলে দিল যে না ও ক্লাইম্ব করেনি। এই জিনিসগুলো মানে খুব ক্ষুদ্র মনের পরিচয়। কেন আমি অনেককেই শুনেছি চট করে বলে দেয় না না ও গেছিল এভারেস্টে, না ও এভারেস্টে ওঠেনি, বেস ক্যাম্প থেকে ফিরে এসেছে, তুমি এখানে বসে কেন কি করে বলছো? আমাকেও বলেছিল যে বাংলাদেশের ক্লাইম্ব নিয়ে আমাকে কোশ্চেন করেছিল, যে আমি তখন বলেছিলাম দেখো নেপালে একটা অর্গানাইজেশন আছে, সরকার থেকে সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেট যদি দেয় তাহলে আমি মানতে বাধ্য। আজকে যদি কেউ বলে কলকাতা ইউনিভার্সিটি সার্টিফিকেট থাকে তার কাছে মাস্টার ডিগ্রি করেছে, আমি কে বলার যে তুমি করোনি? যদি না আমি ওখানকার আমার কাছে সেই ডকুমেন্ট থাকে, এখানে বসে খুব সোজা বলে দেওয়া যে ও ক্লাইম্ব করবে। যদি ক্লাইম্ব নাও করে থাকে, প্রুফও তো থাকতে হবে, যদি নাও করে থাকে, ওই যে অ্যাটেম্পট গেছে, সবাইকে সাকসেস হতে কথা না, মেলোডি সাকসেস হয়েছে না হয়েছে তার থেকে বড় কথা মেলোডির ওই অ্যাটেম্পট করেছিল বলেই কিন্তু পরবর্তীকালে কোনো তেনজিং নরগে ক্লাইম্ব করতে পেরেছে। তাহলে কোনোদিন কোনো জায়গায় কোনো অ্যাটেম্পট এরকম হয়নি যে এই না আমুনসেন, না স্কট, না তেনজিং নরগে যে প্রথম আমি গেলাম, আমি প্রথম এই রাস্তায়, আমি একদম লাস্ট অবধি পৌঁছে গেলাম। বহু লোকের বহু ফেলিয়ার থেকেই কিন্তু একজনের সাকসেস আসে। সুতরাং কোনো ফেলিয়ারই ফেলিয়ার না। অথচ আমরা এখান থেকে বলে দিই না ও করেনি, ওর ছবি নেই। আমি তো দেখেছি এখন যারা তখনকার দিনে এত বড় বড় অনেক বলতো যে না ওর ছবি নেই, আমি পরবর্তীকালে গিয়ে দেখছি তো এই যে আমি একটু আগে ফটোগ্রাফারের কথা বললাম, সে অমরনাথ থেকে ছবি আনতে পারেনি। অনেক সব সময় যে হবে তারপর মানে ওদের খারাপ হতে পারে। আমি ক্যামেরা বের করতে পারিনি, ক্যামেরা আমার মানে ব্যাটারি কাজ করেনি, শাটার লক হয়ে গেছে, অনেক কিছু হতে পারে। আমি ছবি তুলিনি, আমি তুলতে পারিনি, আমি এত এক্সস্টেড হয়ে গেছিলাম ছবি তুলতে পারিনি। তার মানে আমি ক্লাইম্ব করিনি, চট করে বলা কি হার্ড কমেন্ট করাটাও কে বলতে পারে? আমার সঙ্গে যেদিন ওই দিন যারা কাঞ্চনজঙ্ঘা গেছিল সে বলতে। ফিউচার অফ মাউন্টেনিয়ারিং ইন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মাউন্টেনিং ফিউচার খুব ভালো। কেন কম্পেয়ার যদি করি, সারা ভারতবর্ষের 70-75% শুধু পশ্চিমবঙ্গ থেকেই হয় মাউন্টেনিং, ট্রেকিং, অ্যাডভেঞ্চার স্পোর্টস। তো সেই হিসাবে আমি তো খুব আশাবাদী। আর তারপরে দেখি আমরা যতদিন আছি আমাদের দেখি যদি আরো কিছু আসে, 75% বেড়ে যদি 80 হয়, 85 হয়, দেখা যায়। মোটামুটি লিড করছে বাংলা সবসময় লিড করেছে, আজকে না, 60 বছর আগেও বাংলা থেকে নন্দাঘুন্টি এক্সপিডিশন হয়েছিল, এবং আজকেও যা হচ্ছে বাইরের আউটসাইড অফ বেঙ্গল শুধু হয়েছে এভারেস্ট কয়েকটা লোক ক্লাইম্ব করেছে, কিন্তু বাকি কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা, ধওলাগিরি, লোকসে, মাকালু এসব দিকে বাংলার বাইরে কেউ যায়নি। আপনার এবার কিছু টিপস আপনার কাছ থেকে শুনে নেব, যারা নতুন ট্রেক করছে বা মাউন্টেনে যাচ্ছে তাদের জন্য। আপনার বডি ফিটনেসের জন্য আপনি কি, বডি বা মেন্টাল ফিটনেস? খুব বড় কিছু দৌড়াদৌড়ি, বিরাট এক্সারসাইজ, জিম টেম যাওয়ার দরকার নেই, কিন্তু রেগুলার যেন হালকা দৌড়, ওয়ার্কআউট, শুধু হালকা দৌড়। আপনি কি করেন? আমি শুধু হালকা জগিং করি, তারপর ফুটবল খেলি। যদি আমি বড় প্লেয়ার না, ওই বলটা নিয়ে লাফালাফি করি, যতটা নিজেকে ফিট রাখা। অফিসে যাওয়ার আগে নাকি অফিস থেকে? অফিসে যাওয়ার আগে। আগে অফিস থেকে ফিরে এসে করতাম, কিন্তু এখন আর হয় না, অফিসে যাওয়ার আগে আমি করি। সকালেই করি, আমি 5টা থেকে 5:30 থেকে 1 ঘন্টা। জিম টিমে যাওয়ার না, আমি জিম টিম যাই না, অত সময় বের করতে পারি না। অন অ্যাভয়েডেন্স অফ হেপ হেস, মানে এগুলো হাই অ্যালটিটিউড মাউন্টেন সিকনেস, এগুলো কি করে অ্যাভয়েড করা বা সম্ভাব্য ট্রিটমেন্ট বলতে আপনি তাও কি টিপস? অ্যাভয়েড করা যায় না। এটা যে ফিট না, যার বডি স্ট্রাকচার, বডি এটা সিস্টেমটা নিতে পারবে না, সে মাউন্টেনে যাবে না, তার না যাওয়া উচিত, জোর করা যাবে না। আজকে আমি যাচ্ছি, দেখা যাচ্ছে 10,000 ফিট উঠলেই আমার মাথা ধরে যাচ্ছে, আমি চোখে অন্ধকার দেখছি, আমি যতই যাই না কেন আমার শরীর পারমিট করবে না, নিজেই বুঝে যাবে কখন যাওয়া উচিত। কোনোদিন 10,000 যাবে, তারপর দিন 12,000 ফিটে যাবে, স্টেপ বাই স্টেপ গেলে সে বুঝে যাবে কোন জায়গায় গেলে তার সমস্যা হচ্ছে। এবার কি হয়, 20,000 গেলে তো সমস্যা হবেই, কিন্তু সে ফিট। আমি যদি দেখি যে 20,000 গিয়ে আমার মাথা ডিপ ডিপ করছে, তার মানে আমি বাকি তো ফিট আছি, বাকিটা হয়ে যাবে। এবার সেটা প্র্যাকটিসে, কতবার যাচ্ছি, এক্সপিরিয়েন্স আমাকে তখন টেনে নিয়ে যাবে। সুতরাং সবকিছু স্টেপ বাই স্টেপ। ওই একদিনে বেসিক কোর্স করলাম, কদিন একটা টিভি সিরিয়াল হচ্ছে,
যে বেসিক কোর্স করছে একটা মেয়ে, কেন সে এভারেস্টে যাবে, এই মেসেজটা যেন ভুল যাচ্ছে, এই মেসেজটা যেন লোকে না পড়ে যে এইভাবে না। এভারেস্ট কিন্তু 8848 মিটার, যেদিন নেবে সেদিন কিন্তু পুরো নিয়ে নেবে। সুতরাং ওইভাবে না, স্টেপ বাই স্টেপ, যে 8000 মিটার যাবে তাকে একটা 7000 মিটার করতে হবে, যে 7000 মিটার যাবে তাকে একবার 6000 মিটার করতে হবে। যে বেসিক কোর্স করে এভারেস্ট করে ফেলেছি, চলে এসেছি, তাকে দেখে আরো 20 জন যাবে, 20 জনের মধ্যে কিন্তু 18 জন হয়তো সাবমিট করবে, 2 জন নাও ফিরে আসতে পারে। সুতরাং এই মেসেজটাকে যেন খুব ভুল না যায় সবার কাছে। ট্রিটমেন্ট কি হবে যদি হয়, হয়ে গেলে সম্ভব? কিছু ওষুধ আছে, কিছু হালকা ওষুধ আছে, সেগুলো মনে হয় সেগুলো ডাক্তাররা বেটার বলতে পারবে, কারণ আমি কোনো ওষুধ কোড করাটা ঠিক হবে না, কারণ এটা একটা কোনো কোম্পানিকেও ব্র্যান্ড করার মতন হয়ে যায়। আর 2 নম্বর, কোন ওষুধ আজকে আমি যেটা মনে হচ্ছে ভালো ওষুধ, কালকে দেখা যাচ্ছে হ্যাঁ বেটার হয়ে যাবে, আর কিছু দেখা যাচ্ছে ব্যান করে দিচ্ছে ওষুধ, যেটা খুব কমন। আমরা মাথা ধরার ওষুধ কালকে জানতাম, আজকে দেখছি ওটা ব্যান হয়ে গেছে। সুতরাং কোনো ওষুধ বলাটা ঠিক হবে না, হ্যাঁ বেটার নামিয়ে নিয়ে আসা আর নিজেকে ফিট করা সেই জায়গাটার জন্য। আর ডাক্তারের সঙ্গে কথা বলে যাবে, ডাক্তারের সব কথা শুনতে হবে তা না, তাহলে তো বলবে যে যেতে হবে না, কারণ কোনো ডাক্তার আমি শুনিনি বলেছি যে না পাহাড়ে যান। ওয়েদার প্রেডিকশন নিয়ে কিছু টিপস আছে? ওয়েদার প্রেডিকশন নিয়ে পড়াশোনা করতে হবে, শুধু পাহাড়ে গেলেই হবে না, তার আগে জায়গাটা জানতে হবে, তার ফ্লোরাফোনা, তার কোন সময়, তার ওয়েদার, তার সময় অনুযায়ী। আমার ছেলের এই সময় পরীক্ষা নেই, আমার অফিস থেকে ছুটি পেয়েছি, মিসেস এই সময় যেতে চেয়েছে, সুতরাং এইরকম না, পাহাড় কোন সময় চাইছে আকাশ দেখে বোঝা যাচ্ছে যে একটা কিছু না, এইভাবে বোঝা মুশকিল। তবে একটা পড়াশোনা থাকলে জানা যায় যে এই পিরিয়ডে এই অঞ্চলটা এরকম থাকা উচিত, এরকম থাকবে। লোকাল লোকের সঙ্গে কথা বলিনি, যাওয়ার আগে ওখানকে ফোন করে ইনফরমেশন নিই। এখন তো দুনিয়ার নেটে সমস্ত ইনফরমেশন পাওয়া যায়, এখন তো আর মানে বিভিন্ন একটু ওয়েদারে গেলে ওয়েদার পাওয়া যাচ্ছে, একটা আন্দাজের ওয়েদার নিয়ে। এবার হঠাৎ করে একটা সাইক্লোন হয়ে গেছে কি সেটা তো আমার হাতে নেই, কিন্তু ম্যাক্সিমামটা জেনে যায়, পড়াশোনা করি। চুজিং গুড ক্যাম্পসাইট, সেফ ক্যাম্পসাইট, সেটা একদম, সেটা এইভাবে বলাই যাবে না, সেটা তার প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে। প্রচুর মানে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ক্লাব আছে যারা ক্যাম্পিং করায়, প্রপার ওয়েতে ক্যাম্পিং করায়, তাদের সঙ্গে ফিরে যাবে, তারা হাতে কলমে শেখাবে। আমি বললাম আমার ছবি দেখে আমার কথা শুনে কেউ চলে গেল সেটা না, সে হাতে কলমে শিখবে এবং ধৈর্য ধরে। সমস্ত স্পোর্টসের মতন এই স্পোর্টসটাকেও সময় দিতে হবে, যে 2 দিন আমি শেখালাম 3 দিনের দিন চলে গেল সেটা না। কোথায় ক্যাম্প লাগানো যাবে, কোন খাবার খাওয়া যাবে, কোন জল খাওয়া যাবে, কোন জল খাওয়া যাবে না, সব ক্যাম্পে শেখানো। এবং সার্ভাইভাল, আমার কাছে কিছু নেই, কিভাবে বেঁচে ফিরে আসবো, আমার মনে হয় সবার কিছু কিছু অল্প অল্প জানা উচিত। আপনার ফটোগ্রাফির টিপস কিছু আছে? ফটোগ্রাফি নিজেই জানি না, আমি কোনো টিপস দেওয়ার মতন জায়গায় আমি নেই। ওই অল্টিটিউড ওই অল্টিটিউডে ক্যামেরা বের করার সাহস দেখাতে হবে, ওই সাহসটা থাকলেই বাকিটা। ক্যামেরা বের করার জোর আনতে হবে, মনের জোরটা। ওই শীতে ঠান্ডা আমারও লাগে, কিন্তু ঠান্ডায় ক্যামেরা বের করবো না, শাটারে আঙুল দিলে আঙুলটা ঠান্ডায় জমে যাচ্ছে। আপনি কখনো কোনো ব্যাড হ্যাবিটস আপনার মনে হয়েছে ট্রেকার্স বা মাউন্টেনিয়ারদের এই যেমন বলতো না 5খানা ব্যাড হ্যাবিটস এক্ষুনি এগুলোকে বাদ দিয়ে দেওয়া উচিত? অনেকের মাথায় কাজ করে যে ঠান্ডায় যাচ্ছি মদ খেতে হবে, তো এটা তো একদম আমি কোনো এর কোনো যুক্তি খুঁজে পাই না। কারণ তার বেসিক জিনিস আমি বলি যে মদ, যে কোনো ড্রিঙ্কস বডি টেম্পারেচার বাড়িয়ে দেয়, বাইরের টেম্পারেচার কম, কোনো না কোনো সময় সেই বডি টেম্পারেচার যখন কমবে তখন কিন্তু কোলাপস হয়ে যাওয়ার ভয় আছে। আর একটু একটু মানে অন্যকে একটু রেকগনাইজ করা, যে আমি 6000 মিটারে গেছি, আমার অবস্থা এরকম, আমি মরতে মরতে বেঁচে গেছি, আরেকজন 6500 মিটার যেতে পারবে না, এই অ্যাটিটিউড গুলো আমাদের মধ্যে খুব কাজ করে। এটা না, অন্যকে রেকগনাইজ করা। আপনার তাও লাস্ট একবার বলি, জিজ্ঞেস করি না, হোয়াই ডু ইউ ক্লাইম্ব? ক্লাইম্বিং এ আপনি কি পান? কি পাই কিনা জানি না, নিশ্চয়ই অনেক কিছু পাই, আর অন্য কিছু হয়তো এত ভালো করতে পারি না, সেই জন্য হয়তো ক্লাইম্বিং করি। কারণ এই জিনিসটা আমি দেখেছি যে লেভেলে আমি করি, একদম কিছু না থেকে, শারীরিক ক্ষমতা নেই, কিছু নেই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো মাউন্টেনিং, আমি ভালো রক ক্লাইম্বিং করতে জানি না, তাতেও যেটা করতে পারি সেটা একটা ভালো লেভেলের, একটা ইন্টারন্যাশনাল লেভেলের অ্যাচিভমেন্ট করতে পারি, তাহলে কেন করবো না? সেখান থেকে ছবি নিয়ে আসতে পারি, সেখানকার লেখা নিয়ে আসতে পারি, সেখানকার এত ভালো লাগার মোমেন্ট আমার থাকে, সেই জন্যই আমি যাই, আমার খুব ভালো লাগা থেকে করি। ইউথদের মোটামুটি আপনি কি স্টেপ বাই স্টেপ, কোনো ধৈর্য, সব সময় ধৈর্য। পড়াশোনাতেও আমি কেউ যেমন মানে আজকে মাস্টার ডিগ্রি করতে চাইলেই তাকে আগে মাধ্যমিক পাস করতে হবে, হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, গ্র্যাজুয়েশন করতে হবে। তবে এখনকার কি হচ্ছে, কিছুই মানে সবার মধ্যে খুব চটজলদি পাওয়ার একটা প্রবণতা আছে, এইটা যেন না। কেউ গান শিখছে না, এই কতগুলো রিয়েলিটি শো তাদের সিঙ্গার বানিয়ে দিচ্ছে, তারা পরের দিন ভাবতে শুরু করেছে আমি কিশোর লতা, তার লাইফ ডুম হয়ে যাচ্ছে। কিচ্ছু আমি আশেপাশে প্রোগ্রামে দেখি, তারা আমি জানি না সুরের মতন যায়, তালের মতন যায়, সে তার মতন গান গাইছে।
কি দেখে কি মানে কিছু একটা করতে গেলে একটা তার ডেডিকেশন দরকার, সেই ডেডিকেশন নেই। মাউন্টেনিংও তাই, যে বেসিক করে এভারেস্ট যেও না, স্টেপ বাই স্টেপ আসো। সব আছে এভারেস্ট, বিকজ ইট ইজ দেয়ার, এভারেস্ট আছে ওখানে, এভারেস্ট পালিয়ে যাবে না কোথাও। তোমরা আস্তে নিজেকে তৈরি করো এভারেস্টে যাওয়ার মতো, নিজের মনটাকে, নিজের শরীরটাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।